এসইও সম্পর্কে যদি আমরা ধারণা পেতে চাই তাহলে দেখেন যে এসইও টার্মটা দুইটা পার্ট। একটা হচ্ছে এসই। এসই হচ্ছে সার্চ ইঞ্জিনস। এখন সার্চ ইঞ্জিনস কি, যারা একেবারে নতুন তাদের জন্য বলি। সার্চ ইঞ্জিন হচ্ছে যেগুলোতে আমরা কোনো বিষয়ে সার্চ দিই, টপিক সার্চ দিই, সেটাকে বলে সার্চ ইঞ্জিন। যেমন গুগল একটা সার্চ ইঞ্জিন, ইয়াহু একটা সার্চ ইঞ্জিন, বিং একটা সার্চ ইঞ্জিন, এরকম আরও আছে, ইয়ানডেক্স আছে। সো এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন যেখানে মানুষ কোনো টপিক সার্চ দেয়। আর ও হচ্ছে অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন কথা হচ্ছে সার্চ ইঞ্জিনস যেগুলো আছে সেগুলোকে কি আমরা অপটিমাইজেশন করব? না, আসলে আমরা অপটিমাইজেশন করব হচ্ছে একটা ওয়েবসাইট বা ওয়েব পেজ যেগুলো আছে সেগুলো। সো এসইও যদি খুব সহজে আপনাদের বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইটকে এমনভাবে অপটিমাইজ করা যেন সেটা, এটা একটা প্রশ্ন হতে পারে। সো গুগলে সার্চ দিলে যখন কোনো ওয়েবসাইট প্রথমের দিকে আসে, সো সেগুলোকে আমরা বলতেছি যে ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করতেছে। সো নর্মালি একটা জিনিস আমরা গুগলে যদি সার্চ দিই তাহলে দেখবেন যে 10টা পজিশন থাকে। সো আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি যে গুগলে যাই, google.com, গুগলের আবার অনেকগুলো ভেরিয়েশন আছে। যেমন আহ, বাংলাদেশের জন্য যেমন google.com.bd, আবার আপনার ইউকের জন্য google.co.uk। সো এরকম দেখবেন যে ভেরিয়েশন আছে কান্ট্রি ওয়াইজ। আবার যদি আপনি .com দিয়েও সার্চ দেন, এটা ওয়ার্ল্ড ওয়াইড বা ইউএস এর জন্য, তবুও কিন্তু এটা বাংলাদেশকেই ইয়ে করবে, বাংলাদেশের রেজাল্ট দেখাবে। দেখেন এখানে দেখাচ্ছে বাংলাদেশ। সো এটা হচ্ছে সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিনে যখন আমরা কোনো কিছু সার্চ দিই, যেমন আমি এটা সার্চ দিয়ে দেখাই যে বেস্ট এসইও সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিনে যখন আমরা কোনো কিছু সার্চ দিই, যেমন আমি এটা সার্চ দিয়ে দেখাই যে বেস্ট এসইও কোর্স ইন বাংলাদেশ। সো এটা আমি সার্চ দিলাম। এটা এটা একটা কি সার্চ কোয়েরি বা টপিক। নর্মালি হচ্ছে এটা একটা টপিক যেটা দিয়ে আমরা সার্চ দিলাম বা সার্চ কোয়েরি বলে। আর এসইওর ভাষায় আমরা এটা বলতেছি কিওয়ার্ডস। সো কিওয়ার্ডস কি, যে বিষয়টা আমরা গুগলে লিখি এবং লিখে সার্চ দিই বা সার্চ ইঞ্জিনগুলোতে লিখি, লিখার পর সার্চ দিই, সেগুলোকে আমরা বলতেছি কিওয়ার্ডস। সো আমি যখন গুগলে এটা লিখে সার্চ দিলাম, দেখেন এটা সার্চ দেওয়ার পর এখানে 10টা মতো রেজাল্ট আসে। সো রেজাল্টের মধ্যে আবার ভিডিও আছে, অনেক সময় ইমেজ র্যাঙ্ক করে, অনেক কিছু র্যাঙ্ক করে। আবার এখানে একটা জিনিস নতুন চালু হয়েছে, এআই ওভারভিউ। আর এখানে আরেকটা জিনিস থাকতো ফিচার স্নিপেট বলে, নতুন জিনিস আসতেছে। সো এআই মোডেও যদি সার্চ দিই, এআই সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা আছে, যেমন চ্যাট জিপিটি একটা এআই। সো এরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা। সো আমি এআইতে যখন সার্চ দিচ্ছি, দেখেন এখানে আবার ওয়েবসাইটগুলো ডিরেক্ট ওইভাবে দেখাবে না, এখানে দেখেন যে কন্টেন্ট আকারে দেখাচ্ছে। সো আমি যখন সার্চ দিচ্ছি বেস্ট এসইও কোর্স ইন বাংলাদেশ, এখানে কি আসছে দেখেন যে এখানে টপ এসইও কোর্সে কন্টেন্টের মতো করে লিখছে আর কি। দেখেন ফার্স্টে সাজেস্ট করতেছে স্কিলস স্পাই একাডেমি। সো এখানে পরে আরও কিছু ইয়ে করতেছে, এটা একটা বেটা ভার্সন, মানে ওরা জাস্ট এগুলো লঞ্চ করছে এবং টেস্ট করতেছে, এক এক সময় এক রকম রেজাল্ট দেখাতে পারে। এখন সার্চ দিচ্ছে, এখন স্কিলস একাডেমি দেখাচ্ছে, একটু পরে ফারুক খানের এসইও ট্রেনিং ফার্স্টে দেখাতে পারে। ওভারঅল যেটা ভালো করবে সেটা ফার্স্টের দিকে থাকবে। সো এটা হচ্ছে এআই এর ব্যাপার। আর যদি অল রেজাল্টে যায়, দেখেন এখানে ফার্স্টে একটা এআই রেজাল্ট আসছে, এইদিকে ডান সাইডে দেখেন কোর্স আসছে, এখানে ভিউ মোরসে ফার্স্টে একটা এআই রেজাল্ট আসছে, এইদিকে ডান সাইডে দেখেন কোর্স আসছে, এখানে ভিউ মোরসে গেলে দেখেন এখানে রেকমেন্ড করতেছে এবং এখানে লিঙ্কও সাজেস্ট করতেছে। সো এগুলো হচ্ছে এআই মোড। এরপর থেকে দেখেন রেজাল্ট শুরু। সো এইখানে র্যাঙ্কিং এর যদি বিষয় বলে, দেখেন বেস্ট এসইও কোর্স ইন বাংলাদেশ লিখে যদি সার্চ দিই, ফার্স্টে আছে আমার যে প্রতিষ্ঠান স্কিলস স্পাই একাডেমি। সো এটাকে বলতেছে আমরা র্যাঙ্ক, এবং এখানে দেখেন যে টপ 10 র্যাঙ্ক আছে ফার্স্ট পেজে। সো আমরা যখন ক্লায়েন্টের সাথে বা কারোর সাথে আমরা ডিল করি, তখন আমরা এরকমই ডিল করি যে আপনার এই কিওয়ার্ড বাই টপিক, আমরা এসইওর ভাষায় বলি কিওয়ার্ড দিয়ে যখন সার্চ দিবেন, তখন আপনার ওয়েবসাইটটা ফার্স্ট পেজে থাকবে। ফার্স্ট পেজ মানে টপ 10 রেজাল্টের মধ্যে থাকবে। সো যেটা যত বেশি টপে থাকবে সেটার ক্লিক বেশি আসবে, ট্রাফিক বেশি আসবে। ট্রাফিক মানে হচ্ছে ভিজিটর। আর যদি ওয়েবসাইটে ই কমার্স হয় বা কোনো সার্ভিস দেয় বা সেলস করে, তাদের সেলসও বেশি থাকবে।
তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অন্তত ফার্স্ট রেজাল্টে না আসলেও ফার্স্ট পেজে আসে। এখন ওই ওয়েবসাইটে তো অনেকগুলো পেজ, কোনটা আসবে? সো আমরা তখন ওয়েবসাইটে কাজ করি, তখন টার্গেট করি যে এই যে একটা কিওয়ার্ড, এই যে একটা টপিক, এটার জন্য আমরা কোন পেজ র্যাঙ্ক করাবো। তো তখন ওই পেজটা শো করে। সো এইটাই হচ্ছে এসইওর বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মূল বিষয়। তো এখানে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু দেখেন যে এই যে কোয়েরি বা এই যে সার্চ টার্ম, এটা দিয়ে সার্চ দিলে গুগল বলতেছে যে সে 44,50,000 রেজাল্ট পাইছে মাত্র 1 সেকেন্ডের কি বলে 4/1 সময় ব্যয় করে এতগুলো রেজাল্ট পাইছে। এখন এতগুলো রেজাল্টের ভিতরে আপনার এই ওয়েবসাইটটা ফার্স্টে নিয়ে আসবেন এসইওর মাধ্যমে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে। সো এক এক কোয়েরির উপর এক এক রকম ইয়ে থাকে, কি বলে, আপনার এই ওয়েবসাইটটা ফার্স্টে নিয়ে আসবেন এসইওর মাধ্যমে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে। সো এক এক কোয়েরির উপর এক এক রকম ইয়ে থাকে, কি বলে যে রেজাল্ট থাকে আর কি। কোয়েরি যত ছোট হবে রেজাল্ট তত বেশি হবে। যেমন বেস্ট এসইও কোর্স শুধু লিখে যদি সার্চ দিই, তখন আবার দেখবেন যে রেজাল্ট আরও চেঞ্জ হয়ে যাবে। এখন মোটামুটি সে ওয়ার্ল্ড ওয়াইড রেজাল্ট দেখানোর চেষ্টা করতেছে। সো এখন যদি আমরা এখানে দেখি, দেখেন যে কত রেজাল্ট, 15,90,00,000 রেজাল্ট পাইছে। সো এটা আর কি, যে এত রেজাল্টের ভিতরে আপনার ওয়েবসাইটটা ফার্স্টে থাকবে। সো এটার জন্য কি করা লাগবে, সেগুলোই মূলত এসইওর কাজ। সো আশা করতেছি যে এসইওর কনসেপ্টটা আপনাদের মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে এসইওটা কি। এখন আর একটা কথা হচ্ছে যে ওয়েবসাইট অপটিমাইজেশন করলাম এবং গুগলায় 200টার মতো বিষয় আছে যেগুলো করলে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করে। এখন সব ক্লায়েন্ট আপনার কাছে এসে বলবে না যে আমার ওয়েবসাইট র্যাঙ্ক করাই দাও, আমার কিওয়ার্ডস র্যাঙ্ক করাই দাও, এটা বলবে না। সো কি হবে যে আপনি বিভিন্ন মার্কেট প্লেসে বা বিভিন্ন ক্লায়েন্টকে ছোট ছোট কাজ অফার করতে পারেন, যে এই এসইওর অনেক ধরনের কাজ আছে, অন পেজ এসইও আছে, অফ পেজ এসইও আছে, হ্যাঁ, টেকনিক্যাল এসইও আছে, কিওয়ার্ড রিসার্চ আছে। সো আপনি ভেঙে ভেঙে কিন্তু ছোট ছোট সার্ভিস ক্লায়েন্টকে অফার করতে পারেন, যে আপনি একটা ক্লায়েন্টকে অন পেজ এসইওর একটা কাজ করে দিলেন বা টেকনিক্যাল এসইওর কাজ করে দিলেন, তখন কিন্তু ওই ক্লায়েন্ট আপনাকে বলবে না যে আমার ওয়েবসাইট র্যাঙ্ক করেনি কেন। এটা তখনই বলবে যখন আপনি একটা ক্লায়েন্টের সাথে এমন ডিলে যাবেন যে আপনার এই কিওয়ার্ড আমি টপ 5 টপ 3 বা ফার্স্ট পেজে র্যাঙ্ক করাই দিব। সো আপনি যদি বাংলাদেশের কোনো ক্লায়েন্টের সাথে ডিল করেন যে বেস্ট এসইও কোর্স ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করে দেবো এবং ফার্স্ট পেজে থাকবে। তখন আপনার কি হবে যে এই যে গুগলে সার্চ দিলে প্রথম যে পেজটা, এখানে শো করানো লাগবে। যদি না হয় দেখা যাচ্ছে ক্লায়েন্ট আপনার পেমেন্ট না দিতে পারে বা ডিল ক্যান্সেল করতে পারে। কিন্তু আপনি যদি বলেন যে আপনার ওয়েবসাইটের অন পেজ অপটিমাইজেশন করে দিব, হ্যাঁ, বা টেকনিক্যাল ইস্যু যেগুলো আছে এগুলো অডিট করবো এবং ফিক্স করে দিব, ক্লায়েন্ট তখন কিন্তু এই র্যাঙ্কিং নিয়ে কথা বলবে না। যদি বলে তখন আপনি বলবেন যে অন পেজ এসইও করলে আপনার র্যাঙ্কিংয়ের জন্য হেল্প হবে, কিন্তু আপনি সেখানে র্যাঙ্কিংয়ের গ্যারান্টি দিবেন না। আবার ক্লায়েন্ট ডিল করার সময় একটা কিওয়ার্ড নিয়ে ক্লায়েন্ট আসলো যে আমার এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করাই দেন, দিতে পারবা কিনা, আপনি বলে ফেলবেন না যে হ্যাঁ আমি পারবো, একবারে রিসার্চ করে কিন্তু এটা বলা যাবে না। সো এটা রিসার্চের অনেক বিষয় আছে, কম্পিটিটিভ অ্যানালাইসিসের বিষয় আছে। সো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে শিখবো। সো এটা হচ্ছে মূল বিষয়। আর আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু গেস্ট মোডে এসে সার্চ দিছি। সো এটার কারণ হচ্ছে যে আপনারা হয়তো জেনে থাকবেন যে আমরা যখন একটা ব্রাউজারে লগ ইন অবস্থায় কাজ করি তো বা আপনার আগের অ্যাক্টিভিটির এর উপর নির্ভর করে আপনার ইয়ে দেখাতে পারে, রেজাল্ট কিন্তু ভেরিয়েশন হবে। আবার ওয়েবসাইটে ক্যাশ এবং কুকিজ থাকে, যেটা আমাদের অনেক সময় এসইও ইয়ের জন্য লাগতে পারে, জানা লাগতে পারে। ক্যাশ এবং কুকিজের বিষয় হচ্ছে যে আপনি একটা ওয়েবসাইট ভিজিট করলেন, এই ওয়েবসাইটটা মনে করেন আপনাকে এইভাবে দেখাচ্ছে, আবার দেখা যাচ্ছে যে ওয়েবসাইটের সার্ভার ডাউন, মেইনলি এই ওয়েবসাইটটা লোড হচ্ছে না, কিন্তু আপনার ব্রাউজারের ডাটার কারণে এই ওয়েবসাইটটা আপনার এইভাবে দেখাচ্ছে। সো আবার কিছু বিষয় আসবে এরকম যে আপনি অনেক কিছু ওয়েবসাইটের ব্যাক এন্ডে আপডেট করছেন, সেটা এই ফ্রন্ট এন্ডে দেখাচ্ছে না। তখন আপনারা যেটা করবেন যে কন্ট্রোল শিফট চেপে ধরে আর প্রেস করবেন, তো এটাকে বলা হার্ড রিলোড, তখন দেখাবে। সো তাও যদি না দেখায়, আপনারা কি করবেন যে এই যে ইনকগনিটো মোডে আমরা অনেক সময় দেখি, ইনকগনিটো মোডেও কিন্তু
ক্যাশ থাকে। তাও যদি না দেখায় আপনারা কি করবেন যে এই যে ইনকগনিটো মোডে আমরা অনেক সময় দেখি, ইনকগনিটো মোডেও কিন্তু ক্যাশ থাকে। সো আপনারা যেটা করবেন যে একদম এখান থেকে দেখেন যে গুগল ক্রোম থেকে ওপেন গেস্ট প্রোফাইল, এখানে যখন চেক করবেন তখন কিন্তু ক্যাশ দেখাবে না। আবার এই ইনকগনিটো মোডেই আপনি ওয়েবসাইট ভিজিট করছেন, করার পরে এটা কেটে দিছেন, আবার যখন ভিজিট করবেন তখন কিন্তু এখানে ক্যাশ দেখাবে। সো এটার জন্য আপনারা একটা কাজ করতে পারেন, তো ওয়েবসাইটে ক্যাশ ক্লিয়ার করার জন্য এখানে দেখেন যে ইন্সপেক্টে যাবেন একটা পেজের বা একটা ওয়েবসাইটের ক্যাশ ক্লিয়ার করার জন্য। এবার একটা অপশন আছে দেখেন যে অ্যাপ্লিকেশনস, দেখেন এখানে দেখেন ক্যাশ দেখাচ্ছে, এটা কিন্তু গেস্ট মোড তারপরেও ক্যাশ দেখাচ্ছে। সো এখান থেকে যখন আপনি ক্লিয়ার সাইট ডাটা করবেন তখন এই ওয়েবসাইটের ক্যাশ ডাটা ক্লিয়ার হয়ে যাবে। সো অরিজিনালি যে ওয়েবসাইটের এখনকার কি অবস্থা সেই ডাটাটা এখানে পাবেন। সো আমাদের এটা মাঝে মাঝে লাগে, সো এটা আমি আপনাদের ফার্স্টে বলে দিলাম। কিন্তু অনেক সময় ওয়েবসাইটের অনেক কিছু আপডেট করার পরেও দেখা যায় যে ওয়েবসাইটে আপডেট হচ্ছে না বা আপনি দেখতে পারলাম। সো এখানে আরও কিছু বিষয় আছে, সেগুলো একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। আমরা যারা একেবারেই নতুন তাদের জন্য এটা অবশ্যই হেল্পফুল হবে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য একটা ওয়েবসাইট কিন্তু রিলেটেড, যে আমরা কাজগুলো করি কোথায়, একটা ওয়েবসাইটের মধ্যে বা ওয়েবসাইটের বাইরে, দুই জায়গাতে হতে পারে। সো এখানে আমাদের একটা টার্মস আছে যখন আমরা এসিও করি, সেটা বলা হচ্ছে নিশ। নিশটা কি? নিশটা হচ্ছে একটা ক্যাটাগরি, আমরা যদি খুব সহজে বুঝতে চাই ক্যাটাগরি। সো আপনার শখ হয়েছে যে আপনি একটা ওয়েবসাইট বানাবেন। সো আপনি যদি বলি যে আপনার মনে হয়েছে যে আপনার একটা ওয়েবসাইট বানানো দরকার বা ওয়েবসাইট বানাবেন, তাহলে আপনি কিসের উপর ওয়েবসাইট বানাবেন? সো যেই টপিকের উপরে আপনি ওয়েবসাইট বানাবেন সেটাকে বলা হচ্ছে নিশ। সো এখন যদি আমরা এক্সাম্পল দিই, মানুষ এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে পেট বা ডগ, হ্যাঁ, ক্যাট, এগুলো নিয়ে কথা বলে। সো এগুলো নিয়েই যদি কথা বলি যে আমার একটা ওয়েবসাইট যদি এরকম হয় যে এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে পেট বা ডগ, হ্যাঁ, ক্যাট, এগুলো নিয়ে কথা বলে। সো এগুলো নিয়েই যদি কথা বলি যে আমার একটা ওয়েবসাইট যদি এরকম হয় যে ডগের উপরে, যে ডগ ফুড, মনে করেন এটা আমার একটা ওয়েবসাইট, যে ডগের খাবারের উপর আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম, বা ঢাকা শহরে ডগ বা ক্যাট ফুড নিয়ে আমি কাজ করি, বাংলাদেশে হতে পারে বা অন্য দেশে হতে পারে। সো যখন আমি ডগের ফুড নিয়ে কাজ ইয়ে করতেছি, ওয়েবসাইট তৈরি করতেছি, সেটা কিন্তু আমার একটা নিশ সাইট হচ্ছে কিসের উপরে, ডগ ফুডের উপরে। এখানে দেখেন আমি ডগ ফুড লিখে সার্চ দিলাম, এখানে আসলো দারাজের ওয়েবসাইট, তারপর আসছে পেট জোনের ওয়েবসাইট। সো এখানে যদি দেখাই রকমারি ওয়েবসাইট, এই রকমারি ওয়েবসাইটে কিন্তু এই ডগ ফুডের জন্য এখানে র্যাঙ্ক করছে। তাহলে এটা কি রকমারি কি পেট নিশ? কথা হচ্ছে না, রকমারি হচ্ছে একটা মাল্টি নিশ ওয়েবসাইট, এখানে দেখবেন অনেক সাব ক্যাটাগরি আছে। সো যখন কেউ আমরা যদি ভালো পেট নিশের ওয়েবসাইট থাকে, তাহলে এই দারাজ বা রকমারি এখানে থাকবে না, এটা কিন্তু এখান থেকে ড্রপ করবে র্যাঙ্ক। সো আমি যদি ডগ ফুড নিয়ে কাজ করি দেখেন, বা ডগ ফুড বিডি লিখে যখন সার্চ দিচ্ছি, তখন এটা হচ্ছে আমার একটা পেট নিশ। আবার আমি মনে করেন একটা কসমেটিক্স রিলেটেড বা বিউটি রিলেটেড ওয়েবসাইট ক্রিয়েট করলাম, সেটা বলা হচ্ছে যে বিউটি নিশ। সো এগুলো হচ্ছে নিশ, যে ক্যাটাগরি। যখন আমি ট্রেনিং নিয়ে একটা ওয়েবসাইট বানালাম, এটা হচ্ছে কি বলে যে লার্নিং একটা প্ল্যাটফর্ম। এটার আবার যখন আমি এসিও নিয়ে কাজ করতেছি, তাহলে এটা কি হলো, যে এটা এসিও নিশের লার্নিং একটা প্ল্যাটফর্ম। সো নিশটা খুব সহজ জিনিস, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এরপরে আসে হচ্ছে ডোমেইন নেম। যারা নতুন তারা এই জিনিসটা একটু দেখবেন যে যেমন এটা হচ্ছে skillsspy.com, এটাকে বলা হচ্ছে ডোমেইন নেম। হ্যাঁ, সো skillsspy.com এটা হচ্ছে একটা, এটা হচ্ছে skillsspy.com, এটাকে বলা হচ্ছে ডোমেইন নেম। হ্যাঁ, সো skillsspy.com এটা হচ্ছে একটা ডোমেইন নেম। ডোমেইন নেম কিন্তু এইটুকু করে বলা ডোমেইন নেম, শুধুমাত্র স্কিলস স্পাই একাডেমি, সরি skillsspy.com, এইটুকু হচ্ছে আমাদের ডোমেইন নেম। এখন আমি যদি এরকম দিই যে এরকম যদি দিই যে এখানে একটা ইয়ে দিলাম যে এসিও ডট skillsspy.com, এটাকে বলা হচ্ছে কি সাবডোমেইন। এটা হচ্ছে একটা সাবডোমেইন। সো ডোমেইন আর সাবডোমেইন আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে যে তাহলে এই যে HTTPS সহ যদি আমরা বলি, সেটা কি?
এটা হচ্ছে একটা ইউআরএল হাইপার টেক্সট ট্রান্সফারিং প্ল্যাটফর্ম, মানে ওয়েবসাইটটা সিকিউরড ওয়েবসাইটে কি হয় যে যদি এইচটিটিপিএস না থাকে, শুধু এইচটিটিপি থাকে, সেই ওয়েবসাইটটা গুগল ক্রোম বা অন্য কোনো ব্রাউজার এটাকে বলবে যে আনসিকিউরড। সেক্ষেত্রে কি হবে, যখন অনলাইনে কেউ কোনো কিছু ডাউনলোড করবে বা কোনো কিছু ইয়ে করবে, ট্রানজ্যাকশন করবে, তখন কিন্তু এটা রিস্কি হয়ে যায়। তার ডাটা ওয়েবসাইটে যে ওয়েবসাইটে আপনি পেমেন্ট করতেছেন, কার্ডের ইনফরমেশন চুরি হতে পারে, অনেক কিছু হতে পারে। সো এটা যখন এইচটিটিপিএস থাকবে তখন হবে সিকিউরড। এবার আসি যে এটার সাথে যদি www থাকে সেটা কি হবে। ওটা আসলে www আসলে কিছুই না। এটা থাকা না থাকা একটা ওয়েবসাইটে খুব একটা ইয়ে করে না, কি বলে, এইচটিটিপিএস থাকে সেটা কি হবে। ওটা আসলে www আসলে কিছুই না। এটা থাকা না থাকা একটা ওয়েবসাইটে খুব একটা ইয়ে করে না, কি বলে, এইচটিটিপিএস। সো এই যে www এটা থাকা না থাকা আসলে এসইওর জন্য বা কোনো ক্ষেত্রে ইম্পর্টেন্ট না। সো এটা যদি আপনি www ব্যবহার করেন তখন এইটাও কিন্তু সেই হিসাবে সাবডোমেইন হয়ে যায়, যদিও সাবডোমেইন না, কিন্তু গুগল এটাকে সাবডোমেইন হিসাবে ট্রিট করে। সো একটা ওয়েবসাইটের এই যে ডোমেইন বা মেইন যে ইউআরএলটা, এটা 4টা ভার্সন হতে পারে সর্বোচ্চ। কিভাবে দেখেন, আমি এখানে দেখাই যে ও, এখানে অটোমেটিক লোড নিচ্ছে আর কি। এখানে আমি একটু স্পেস দিয়ে নিলাম যেন এটা অটোমেটিক লোড না হয়। আমার হোমস ট্যাব দেখাচ্ছে, ইন্টারনাল লিঙ্ক হয়ে যাচ্ছে আর কি। একটু স্পেস দিয়ে নিলাম যেন এটা অটোমেটিক লোড না হয়। আমার হোমস ট্যাব দেখাচ্ছে, ইন্টারনাল লিঙ্ক হয়ে যাচ্ছে আর কি। ইন্টারনাল লিঙ্ক কি এটা যদি কোশ্চেন করেন এটা পরে বোঝাচ্ছি। এখানে কিন্তু স্পেস হবে না, আমি স্পেসটা দিচ্ছি একটু সমস্যার কারণে, এখানে আমার পেজ চলে আসতেছে আর কি। সো এরকম একটা ওয়েবসাইটের ইউআরএল এর সর্বোচ্চ 4 রকম ভার্সন হতে পারে। সো এরকম যে এইচটিটিপিএস সহ www.https বাদে আর কি আনসিকিউরড, আর এটা এইচটিটিপিএস এটা বাদে www বাদে, আর এটা এইচটিটিপি। সো এই দুটো ওয়েবসাইট হচ্ছে আনসিকিউরড। সো এই ধরনের ওয়েবসাইট তো আমরা কখনো ইউজ করব না, যদি এরকম থাকে সেটা ফিক্স করতে হবে। এবং এটা ফিক্স করার জন্য এসএসএল সার্টিফিকেট, আর আরেকটা আরেকভাবে এটা ইয়ে করা যায়, ফ্রিতে লাইফ টাইম ইউজ করা যায়, সেটা হচ্ছে ক্লাউডফ্লাওয়ার যে ওয়েবসাইট আছে, তাদের সিডিএন ইউজ করলে এরা মোটামুটি ফ্রি সার্ভিস দেয়। আর যাদের টাকা পয়সা আছে তারা ইয়ারলি চার্জ দিয়ে ইউজ করতে পারেন। সো এটা যদি দরকার হয় ভবিষ্যতে আমি দেখাবো কিভাবে ওয়েবসাইটে ক্লাউডফ্লাওয়ারে অ্যাড করে সেখানে এসএসএল সার্টিফিকেটটা ফ্রি ইউজ করা যায়। ওকে, সো এই একটু বলি, এই লিসনটা একটু লং হবে এবং এইটা একটা ফান্ডামেন্টাল বিষয় এসিওর জন্য, লাইফ টাইম কাজে লাগবে। দুনিয়ায় যত কিছুই আপডেট আসুক, যত অ্যালগোরিদম আপডেট আসুক, এটা কিন্তু কাজে লাগবে এবং এইটা বেসিক, এইটা ফান্ডামেন্টাল জিনিস। এইটা যে যত ভালো বুঝবেন সে তত অ্যাডভান্স হচ্ছে যে কি বলে এসিওর কাজ করতে পারবেন। সো এখানে অ্যাডভান্স হচ্ছে যে কি বলে এসিওর কাজ করতে পারবেন। সো এখানে ডোমিন আর সাবডোমিনটাই রাখি। সো এটা ধৈর্য ধরে দেখবেন, ফুলটা দেখবেন। আর যারা এসিও কোর্স করছেন বা এসিওর অনেক কিছু জানেন তারাও দেখবেন, কারণ এর মধ্যে এমন কিছু পাবেন যেটা হচ্ছে আপনার ভবিষ্যতে কাজে দিবে। সো ডোমিন নেম নিয়ে কথা বলতেছিলাম। আর ডোমিন নেম এটা হচ্ছে এই যে ডটের পরে কম, এই ডট কমের জায়গা অনেক কিছু হতে পারে। সো কি হতে পারে দেখেন, যে ডট কম হতে পারে, ডট নেট হতে পারে, ডট ওআরজি হতে পারে, ডট আইও না ওআই এরকম কিছু হতে পারে, ডট এআই হতে পারে, অনেক কিছু আছে, এগুলো বলে এক্সটেনশন। ডট শপ হতে পারে, শপ হতে পারে, দূর, সরি, শপ হতে পারে।
আবার আরেকটা জিনিসও হয়, দেখবেন যে .com, এরপরে হচ্ছে যে .com.bd, হ্যাঁ, এরকম হতে পারে, বা skillspy.us হতে পারে, .org.bd হতে পারে। এই যে বিডি, এটা হচ্ছে কান্ট্রি কোড। সো এই কান্ট্রি কোড যে ডোমেইনে থাকে সেটা হচ্ছে বলে যে সিসি টিডিএল। টিডিএল হচ্ছে টপ, সরি, টিডিএল। টিডিএল হচ্ছে টপ লেভেল ডোমেইন, সম্ভবত দেখে নিন আপনারা। টিডিএল, সো সিসি টিডিএল হচ্ছে কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন। টপ লেভেল ডোমেইন কোনগুলা? যেগুলো হচ্ছে .com, .net, .org, এগুলোর বলা হয় টপ লেভেল ডোমেইন। আর সিসি মানে হচ্ছে কান্ট্রি কোড, সো বিডির জন্য, বাংলাদেশের জন্য। এবং .com.bd বা যদি কান্ট্রি কোড থাকে কোনো ডোমেইনের সাথে, সেটা ওই কান্ট্রিতে র্যাঙ্ক করানো সহজ হয়। সো আপনারা তারা যদি কেউ .com.bd নিতে চান, সেক্ষেত্রে আপনাদের হচ্ছে যে BTCL এ দেখবেন যে ওয়েবসাইটে থেকে নিতে পারবেন। অনেক ওয়েবসাইটে এটা সার্ভিস দেয়। নেমসিপ বা ওই যে ডোমেইন প্রোভাইডার আছে, যে হোস্টিংয়ার, এরা কিন্তু এটা দিতে পারবে না। সো ওই দেশের ইয়া থেকে নিতে হয় আর কি, ডোমেইন যারা প্রোভাইড করে তাদের থেকে, অথবা নেবেন হচ্ছে যে BTCL থেকে। এবং এটার জন্য আপনার বিজনেসের যে ডকুমেন্টসগুলো আছে এগুলো লাগতে পারে, লাইক ট্রেড লাইসেন্স আর কি। সো একটা ওয়েবসাইটের ডোমেইন নেম কি জিনিস, বা ডোমেইন নেম নিয়ে যত কথাবার্তা, আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। সো এই ডোমেইনটা কিভাবে রিসার্চ করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, এটার উপর আমার একটা ভিডিও আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। আমি লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি, এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি ইউটিউবের, আপনারা দেখে নিন। এবং আমি একটু দেখি লিঙ্কটা কাজ করতেছে কিনা। করতেছে, সমস্যা নেই। ওকে, সো এবার আসি হোস্টিংয়ে। একটা ওয়েবসাইটের জন্য কি কি লাগে দেখেন, যে নিশ, ওইটা তো বুঝলেনি। মেইনলি কি লাগে, যে একটা ডোমেইন নেম লাগে, বা সাবডোমেইনেও কিন্তু একটা ওয়েবসাইট অনেক সময় হয়। সাবডোমেইনটা আমরা প্রিফার করি না, কারণ এটা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে একটু সমস্যা আছে। সমস্যা মানে র্যাঙ্কিং করতে কষ্ট বেশি আর কি। আর ডোমেইন নেম নেওয়ার সময় অবশ্যই .com নেবেন যখন জেনারেল কোনো কিছু করবেন। আর যদি শপ নিতে চান, অনলাইন স্টোরের ক্ষেত্রে শপ বা স্টোর এগুলো নিতে পারেন। সো জেনারেলি মানুষ .com-এ অভ্যস্ত, মানুষ .com বেশি মনে রাখে এবং .com-এ ইউজ করে আর কি। বা আপনি যদি একটা ওয়েবসাইটের নাম বলেন, সে ধরে নেবে যে এটা .com। সো .com ডোমেইনটা আমরা ইউজ করে আর কি। বা আপনি যদি একটা ওয়েবসাইটের নাম বলেন, সে ধরে নেবে যে এটা .com। সো .com ডোমেইনটা আমরা বেশি প্রিফার করি। ওকে, সো এবার আসি হোস্টিংয়ে। হোস্টিং সম্পর্কে হয়তো আপনারা মানে জেনে থাকবেন। সেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইট কোথায় রাখবেন, কোন প্ল্যাটফর্মে রাখবেন। আপনার যে ওয়েবসাইটের ডাটা আছে, ইমেজ আছে, কন্টেন্ট আছে, যাই আছে, টেক্সট, সব কিছুই তো একটা কম্পিউটার থাকবে বা সার্ভারে থাকবে, সেটাকে বলা হচ্ছে হোস্টিং। অর্থাৎ অনলাইন একটা সার্ভার, আপনার পিসির মতোই একটা জিনিস, যেটা অনলাইনে থাকে সবসময়। সেই পিসিতে আপনার এই ডাটাগুলো থাকবে, মানুষ এখান থেকে ভিজিট করতে পারবে। সো এটাই হচ্ছে হোস্টিং। হোস্টিংয়ের ক্ষেত্রে আপনারা যদি ওয়েবসাইট ক্রিয়েট করেন, আমি আপনাদেরকে পরামর্শ দিব বাংলাদেশ থেকে কোনো হোস্টিং নেবেন না। আর যদি বলেন যে রিলায়েবল এবং কোনো হোস্টিং বাংলাদেশে আছে কিনা, যদি বাংলাদেশ থেকে নিতেই চান, একজন হোস্টের থেকে নিতে পারেন। আর যদি ইন্টারন্যাশনাল চিন্তা করেন, সব দিক দিয়ে, প্রাইসের দিক দিয়ে, আপনার হচ্ছে হোস্টিঙ্গার সব থেকে ভালো হবে। এবং আমি আপনাদেরকে হোস্টিঙ্গারের আমার রেফারেল কোড দিয়ে রাখতে পারি, সেখানে দেখা যাচ্ছে যে কস্টটা অনেক কম আসবে। আর আরেকটা পরামর্শ হচ্ছে, আপনারা যখন হোস্টিং কিনবেন, আপনারা ব্ল্যাক ফ্রাইডেতে কিনতে পারেন। এবং যদি লং টার্ম বিজনেস করার ইচ্ছা থাকে, 4 বছরের জন্য কিনতে পারেন। দেখবেন যে অনেক চিপ রেটেড ইয়ে পাবেন, হোস্টিং পাবেন, যেটা হচ্ছে আপনার একেবারেই কম দাম। দেখা যাচ্ছে 1 বছর টাকা দিয়ে আপনি 4 বছরের জন্য পেতে পারেন, বা তারও কম। সো আর আমার যদি রেফারেল কোড ইউজ করেন, সেক্ষেত্রে
আপনি আরও 20% হচ্ছে ডিসকাউন্ট পাবেন। সো আমি এখানে কোডটা দিয়ে দেবো। রেফারেলের ইউআরএল এখান থেকে নিতে পারেন। আসবেন বা লোকাল স্ক্রিনে কাজ করেন, প্র্যাকটিসের জন্য অবশ্যই একটা ওয়েবসাইট করে নেবেন, এটা হচ্ছে আমার পরামর্শ। এখানে হয়তো একটু কস্টিং আসতে পারে, ইনিশিয়ালি অনেক কিছু মনে হতে পারে, যেটা দেখবেন যে আপনার মাসে বা 3 মাসের হাত খরচের মতো হতে পারে, কিন্তু এটা অ্যামাউন্টটা আপনাদের কাছে অনেক বেশি মনে হতে পারে, এবং এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। সো আপনারা অবশ্যই একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নেবেন। আর ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করবেন সেটার ভিডিও আমি এখানেই দিয়ে দিব, সেটা দেখে নিতে পারেন। সো এবার আসি হচ্ছে সিএমএস এ। সিএমএস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সফটওয়্যার। সো এটা যদি খুব সহজে বুঝতে চাই, যে ফার্স্টের দিকে ওয়েবসাইট যখন মানুষ তৈরি করতো, সেটা তৈরি করতো যে কোড দিয়ে, শুধুমাত্র র কোড, যেমন এইচটিএমএল কোড ছিল, তখন এইচটিএমএল কোড করে এই এইচটিএমএল ফাইলগুলো হচ্ছে সার্ভারে বা হোস্টিং আপলোড করে দিত। এখন এই জিনিসগুলো অনেক উন্নত হয়েছে, এবং আপনি যদি একজন নন কোডিং এর কিছুই জানেন না, তারপরেও কিন্তু ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন বা ওয়েবসাইট কাজ করতে পারবেন, ওয়েবসাইটের অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। সো অনেক কিছু আসছে যেটা ড্রাগ অ্যান্ড ড্রপ টাইপের আসছে। সো সিএমএস এর কথা যদি চিন্তা করি, ফার্স্টে আসে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস সিএমএস, যেটা হচ্ছে মোস্ট পপুলার একটা সিএমএস, এবং আপনি যদি কাজ করেন অনলাইনে দেখবেন যে 95% ওয়েবসাইট পাবেন যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের। এবং ওয়ার্ডপ্রেসের ইনসাইট যদি আপনি বোঝেন বা ড্যাশবোর্ড যদি বোঝেন, আপনি যে কোনো ওয়েবসাইটে কাজ করতে পারবেন। সো ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম, এবং এইখানে wordpress.com এটা নিয়ে আমরা কথা বলতেছি না, আমরা কথা বলতেছি wordpress.org, দুইটাই কিন্তু ওয়ার্ডপ্রেসের। সো এখানে তারা একটা ওয়েবসাইট কী বলে বিল্ডার বা অফার করে, এটা নিয়ে আমরা কাজ করি না। আমরা যেটা করি, ডোমিন আর হোস্টিং কিনি, দুইটা কানেক্ট করি, এখান থেকে ওয়ার্ডপ্রেসের যে সিএমএস বা সফটওয়্যার সেটা ডাউনলোড করি, সেটা আপলোড দিই, এবং ওয়েবসাইট করবেন। আমরা যেমন পিসিতে একটা সফটওয়্যার ইনস্টল করি, এবং সেই সফটওয়্যারের মধ্যে আপনি সব কিছু করতে পারবেন, কন্টেন্ট পাবলিশ যা আছে সব কাজ ওই সফটওয়্যারের মধ্যেই করবেন। সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস একটা সফটওয়্যার বা সিএমএস, খুব সহজ যদি বলছি। এটা হচ্ছে সব থেকে পপুলার এবং সব থেকে জনপ্রিয়, ইউজার ফ্রেন্ডলি এবং ওপেন সোর্স হওয়ার কারণে আপনি এই রিলেটেড যে এক্সটেনশন বা প্লাগ ইনগুলো লাগে সেগুলোও খুব ফ্রিতে পেয়ে যাবেন। সো মেইনলি আমরা ফার্স্টের দিকে এটাই দেখব, এবং আরও কিছু পপুলার আছে, প্ল্যাটফর্ম আছে, যেমন শপিফাই। এইটা হচ্ছে যে আপনার ইসের জন্য, shopify.com ই কমার্স ওয়েবসাইটের জন্য খুবই জনপ্রিয়। এই সমস্ত ক্ষেত্রে আবার হোস্টিং লাগে না, শুধু এখান থেকে ডোমেইন কিনে নিলে ওরাই হোস্টিং বা সার্ভার সার্ভ করে। আর এরপরে কিছু আছে, যেমন উইক্স আছে, wix.com, উইবলি। সো এগুলো আর কি লেস পপুলার, একটা যদি ভালোভাবে শিখেন এগুলো পারবেন। সো আর কি লেস পপুলার, একটা যদি ভালোভাবে শিখেন এগুলো পারবেন। সো উইবলি আছে, বা ওয়েবলি কি বলে, ওয়েবলি, উইক্স, স্কোয়ার স্পেস, হ্যাঁ, শপিফাই, এগুলো একই সিস্টেম। এরা হোস্টিং প্রোভাইড করে না বা হোস্টিং লাগে না, এরা নিজেরাই হোস্টিং প্রোভাইড করে। আর যেমন হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস দেখলাম, এরকম আর আছে ম্যাগেন্টো আছে, হ্যাঁ, এগুলো লেস পপুলার আর কি, এগুলোতেও এরকম ইনস্টল করা লাগে বা ডোমেইন হোস্টিং লাগে। সো এগুলোই মূলত সিএমএস, যেখান থেকে আপনারা হচ্ছে যে ওয়েবসাইট ইনস্টল করতে পারবেন বা কাজ করতে পারবেন। আর যদি এরকম হয় যে আপনাদের নিজেদের ওয়েবসাইট তৈরি করা লাগবে বা করার জন্য, আপনারা আমার একটা ভিডিও আছে, এটা দেখে নেবেন। দেখে নিলে আপনারা কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে হয় সেটা বুঝতে পারবেন। আর হচ্ছে যেটা বলতেছিলাম যে হোস্টিঙ্গার সব থেকে পপুলার, এবং আমি ইউজ করতেছি, এটা সব থেকে ভালো। আমি এর আগে নেমসিপ ইউজ করতাম, খুবই বাজে এক্সপিরিয়েন্স। সো হোস্টিঙ্গারের আরেকটা সুবিধা আছে যে এটার সার্ভার আপনার নিয়ারেস্ট লোকেশনে নেওয়া যায়, যে আপনি যে ওয়েবসাইটটা তৈরি করতেছেন, যদি লোকাল বিজনেস হয় ক্লায়েন্টের জন্য, যে ইউএসের, ঠিক আছে, আপনি এখান থেকে সার্ভার ইউএসএ সিলেক্ট করতে পারবেন, এবং ক্যালিফোর্নিয়াতে মনে করেন যে তার সার্ভিস ক্যালিফোর্নিয়া এরিয়ায়, তখন আপনি এখান থেকে ক্যালিফোর্নিয়ার দিতে পারবেন, সার্ভার সিলেক্ট করে দিতে পারবেন, এবং এরকম অনেকগুলো ওদের সার্ভার আছে। সো যখন আপনি যে লোকেশনে ওয়েবসাইট, যে লোকেশন টার্গেট অডিয়েন্স বা ইউজারদের জন্য ওয়েবসাইট তৈরি করতেছেন, ওই জায়গাতে যখন আপনি সার্ভার দিবেন, ওয়েবসাইট অনেক ফাস্ট লোড হবে। এবং বাংলাদেশে যদি আপনার হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্ডিয়াতে সার্ভার আছে, ইন্ডিয়া সিলেক্ট করে দিতে পারেন, মানে সার্ভারটা যত কাছাকাছি হবে
তত ওয়েবসাইটের লোডিং স্পিডটা ভালো হবে। এবং হোস্টিংয়ের বিষয় হচ্ছে অনেকে ভাবতে পারেন এটা প্রমোশন, যখন ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে তখন বুঝতে পারবেন। হোস্টিংয়ের বিষয় হচ্ছে যে 3 মাসে ফ্রি হোস্ট কাছাকাছি হবে, তত ওয়েবসাইটের লোডিং স্পিডটা ভালো হবে। এবং হোস্টিংয়ের বিষয় হচ্ছে অনেকে ভাবতে পারেন এটা প্রমোশন, যখন ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে তখন বুঝতে পারবেন। হোস্টিংয়ের বিষয় হচ্ছে যে 3 মাসে ফ্রি হোস্টিং দিবে, প্লাস 1 বছরের জন্য একটা ফ্রি .com ডোমেইন নিবে এবং 20% এক্সট্রা ডিসকাউন্ট পাবেন। সো এটা কাজে দিবে, যখন দেখবেন যে ওয়েবসাইট তৈরি করবেন তখন বুঝতে পারবেন। সো এই ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সো এটা দেখে নেবেন যাদের ওয়েবসাইট তৈরি করা মানে শিখার আগ্রহ আছে, এবং আমি মনে করি সবাই দেখবেন, কারণ এটা আপনাদের শিখে রাখলে অবশ্যই কাজে লাগবে, বা কিছুদিন পরে দেখবেন যে এটা দরকার হচ্ছে। সো আমি আগেই বলেছিলাম যে এই ভিডিওটা একটু বড় হবে, যদিও প্রথমের দিককার ভিডিও এত বড় হচ্ছে। আপনারা একটা কাজ করতে পারেন যে আপনারা 30 মিনিট দেখার পরে বা 20 মিনিট দেখার পরে পজ করে রেখে একটা ব্রেক নিতে পারেন, 5 মিনিট বা 10 মিনিট, তারপর আবার দেখতে পারেন, বা অন্য সময় দেখতে পারেন। সো ভিডিও কিন্তু অবশ্যই শেষ করবেন, কারণ আবারও বল ফান্ডামেন্টাল, এইটা বেসিক, মানে এইটাই সব থেকে গুরুত্বপূর্ণ। এইটা আপনি যদি জেনে রাখেন ভালোভাবে, আপনার ভবিষ্যতে দেখবেন যে যত অ্যাডভান্স কোনো কিছু আসুক, আপনার এই ফান্ডামেন্টাল জানা থাকলে ওগুলো খুব ইজিলি বুঝতে পারবেন। ওকে, সো আমি এখন চলে আসছি এসইওর টার্মসে। অনেকগুলো টার্মস আছে এসইওর। সো এসইও সম্পর্কে আসলে আমরা তো কথা বলেছি, আশা করি বুঝতে পারবেন। এসইওর আবার শাখা প্রশাখা আছে। আপনারা তো যদি শাখা প্রশাখা বলি, যেমন কি বলে যে অন পেজ এসইও, হ্যাঁ, অন পেজ এসইও যেটা হচ্ছে ওয়েবসাইটের ভিতরের কাজ। অফ পেজ এসইও এটা হচ্ছে ওয়েবসাইটের বাইরের কাজ, বা ব্যাকলিংকস যেটা বলে। টেকনিক্যাল এসইও এটা হচ্ছে ওয়েবসাইটের ভিতরের কাজ, ওয়েবসাইটের ভিতরে যে কাজগুলো আছে সেগুলো কেবল সেগুলো অন পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও দুইটাই হচ্ছে ওয়েবসাইটের ভিতরের কাজ, ভিতরের কাজ। এই হচ্ছে কাজ ভিত্তিতে, মানে কাজের ভাগ করে যদি আমরা চিন্তা করি, তাহলে এসইওর এইগুলো মনে করেন যে কি বলে শাখা প্রশাখা আছে। এর বাইরেও আবার কিছু আছে, যেমন কি বলে যে এটা কোন দিকে যায়, এটা কিওয়ার্ড রিসার্চ, সেটা অন পেজের ভিতরে ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগে, অন পেজের জন্য, আবার অফ পেজের জন্য ব্যাকলিং করার জন্যও লাগে। সো এটা হচ্ছে কিওয়ার্ডস রিসার্চ, এরকম যে কাজগুলো আছে। কিওয়ার্ডস সম্পর্কে তো ধারণা দিছি, রিসার্চটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। কম্পিটিটর অ্যানালাইসিস, আবার হচ্ছে যে কন্টেন্ট অপটিমাইজেশন অনেকে বলে, এটা অন পেজের ভিতরেই পড়ে। ইমেজ অপটিমাইজেশন, ভিডিও অপটিমাইজেশন, এগুলো হচ্ছে এসইওর ছোট ছোট পার্ট। আবার যদি ইসের ভিত্তিতে ভাগ করি, এটারে কি বলা যায়, মনে হয়েছে যদি ইথিক্সের দিক দিয়ে চিন্তা করি, সেক্ষেত্রে আবার আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও, একটা হচ্ছে গ্রে হ্যাট এসইও, একটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। সো হোয়াইট হ্যাট আগে বুঝি, যেটা হচ্ছে গুগলের একটা গাইডলাইন আছে। গুগলের গাইডলাইন মেনে যে এসইওটা করা হয় সেটাকে আমরা বলতেছি হোয়াইট হ্যাট এসইও। সো গুগলের গুগলের একটা ইয়ে আছে, ওয়েব, ওটার নাম ভুলে গেছি আমি, স্টার এসইও গাইডলাইন, দেখি গাইডলাইন বানানো হয়েছে। সো গুগলের একটা, এই যে ফর্মালি ওয়েবসাইট কিভাবে ওয়েবমাস্টার গাইডলাইন, একটা গাইডলাইন আছে যে এসইও কিভাবে করবেন, কি করা যাবে কি করা যাবে না। সো এসইও স্টার্টার গাইড, এই জিনিসগুলো আপনারা খুব সুন্দর করে পড়ে নেবেন। গুগল সার্চ সেন্ট্রাল স্টার্টার গাইড, এখানে ওরা অনেক সুন্দর করে অনেক টার্মস দেখেন কিভাবে করা যাবে কি করা যাবে না, হ্যাঁ, খুব সুন্দর করে বলে দিছে। সো এই জিনিসগুলো আপনারা একটু পড়ে নেবেন। সো এই জিনিসগুলো মেনে যে কাজ করা হয়, যে এসইওর কাজ করা হয়,
সেটাকে আমরা বলতেছি যে হোয়াইট হ্যাট এসইও। আর যেটা হচ্ছে গুগলের ফাঁক ফোকর খোঁজা হয় আর কি, কিভাবে ফাঁক ফোকর খুঁজে দ্রুত সময় যাবে না, যেটাকে বলে গুগল পেনাল্টি দিয়ে দিবে, মানে এই ওয়েবসাইটের কোনো ডাটা আর গুগলের সার্চে এটা শো করবে না, সেটাকে বলা হচ্ছে পেনাল্টি। সো পেনাল্টি দিয়ে দিবে, কখনো আপনি সই করবে না যখন ব্ল্যাক হ্যাট এসিএনে কাজ করবেন, তখন আর সই করবে না এক সময় যে। সো এটা হচ্ছে গুগলের যে ইয়েগুলো আছে, গাইডলাইন আছে, সেটা ফলো করা হয় না। এটা যারা এক্সপার্ট লেভেলের ফাঁক ফোকর খুঁজে আর কি, যেটার মাধ্যমে এসিও করবে এবং র্যাঙ্ক করবে, কিছুদিন পরে হারাই যাবে। এবং যারা এটা করে তারাও জানে যে এরকম হতে পারে। এখন তারা এটা কেন করে? তারা এই কাজটা করে যে ওয়েবসাইটগুলোর কিছুদিনের জন্য র্যাঙ্ক করলে যথেষ্ট, এরকম। যেমন আপনি যদি এক্সাম্পল দিই, আপনার ব্ল্যাক ফ্রাইডে যদি চিন্তা করেন, যে ব্ল্যাক ফ্রাইডেতে কি হয়, যে প্রচুর মানুষ কেনাকাটা করে, প্রচুর ডিসকাউন্ট চলে, বিশেষ করে অ্যাফিলিয়েট প্রোগ্রামগুলো জন্য আপনি যখন ওয়েবসাইট করবেন তখন এই কাজটা করতে পারেন, যে 4-5 দিনের জন্য র্যাঙ্কে থাকলে এনাফ, তখন মানুষ এটা করে। আর দুইটার মাঝামাঝি যেটা হচ্ছে গ্রে হ্যাট এসিও গুগল। আর দুইটার মাঝামাঝি যেটা হচ্ছে গ্রে হ্যাট এসিও, গুগলের কিছু কিছু বিষয় দেখা যাচ্ছে গাইডলাইন ফলো করা হয়, কিছু কিছু ক্ষেত্রে করা হয় না। সেক্ষেত্রে এটা বলা হচ্ছে যে গ্রে হ্যাট এসিও। সো এটা অবশ্যই পড়বেন যারা এসিও কাজ করেন, নতুন পুরাতন সবাই। সার্চ হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এটা খুব সিম্পল জিনিস, যে আমরা যখন গুগলে একটা কিছু সার্চ করতেছি, এই যে পেজটা আসতেছে এবং এই যে 10টা রেজাল্ট, এটাকে বলা হচ্ছে সার্চ, বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পজিশন বা পেজ, যে কোনো কিছু হতে পারে। সো এটা হচ্ছে সার্চ, আশা করি বুঝতে পারছেন। এরপরে বিষয় হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড নিয়ে কথা বলছি, যে যেগুলো হচ্ছে কি আমরা গুগলে যে বিষয়গুলো নিয়ে সার্চ দিতেছি সেটাই হচ্ছে কিওয়ার্ডস। এবং কিওয়ার্ডসের আরও প্রকারভেদ আছে, এগুলো নিয়ে আমরা যখন প্র্যাকটিক্যালি কিওয়ার্ড রিসার্চ করব তখন জানবো। এবং এখানে লং টেল কিওয়ার্ড একটা টার্ম আছে যেটা হচ্ছে একটু বড় আর কি, যেমন আমরা সার্চ দিছিলাম কি এসইও গাইডলাইন্স। হ্যাঁ, তো এগুলো দেখা যাচ্ছে যে একটু 3 ওয়ার্ড বা 4 ওয়ার্ড বা তার থেকে বড়, এগুলোর বলা হচ্ছে লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ডের ক্ষেত্রে কি হয়, কম্পিটিশন কম থাকে। সো এই যে একটা লং টেল কিওয়ার্ড। আর শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে 2 ওয়ার্ড বা 3 ওয়ার্ডের মধ্যে যেগুলোকে যে কিওয়ার্ডগুলো থাকে, এগুলোর বলা হচ্ছে যে শর্ট টেল কিওয়ার্ড, মানে বড় আর ছোট আর কি, যদি খুব সিম্পলি বুঝতে চাই। র্যাঙ্কিং নিয়ে কথা বলছি, যে গুগলে ফার্স্ট পেজে যেগুলো শো করে, যে 1 2 3 এরকম 10 পর্যন্ত। ক্রলিং, সো ক্রলিংটা একটু বোঝার আছে, যারা নতুন পুরাতন সবারই। যে এই একটা ওয়েবসাইট আমি ক্রিয়েট করলাম, আমি যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি, এটা গুগল কিভাবে বুঝে? সো যারা এক্সপার্ট আছেন তারা বলবেন যে আমরা এই ওয়েবসাইটটা হচ্ছে গুগলের ওয়েবমাস্টার বা সার্চ কনসোল সাবমিট করি, যার কারণে গুগল বুঝতে পারে। হ্যাঁ, বোর্ড টেক্সট দিয়ে রাখি, এটার কারণে বুঝতে পারে। সো বিষয় হচ্ছে কিছুই না, একটা ওয়েবসাইট আপনি ক্রিয়েট করবেন, কোনো কিছু করবেন না, গুগল বুঝে ফেলবে, দেখবেন গুগলে ওয়েবসাইট পাওয়া যাবে। সো গুগলের বোট আছে, যে বোটের কাজ হচ্ছে নতুন যে ওয়েবসাইট ক্রিয়েট হচ্ছে সেগুলো খুঁজে খুঁজে বের করা। হ্যাঁ, এই যে অনলাইন জগতে নতুন কোন ওয়েবসাইট আসতেছে, সে সেটা খুঁজে খুঁজে বের করবে। এক, দ্বিতীয়ত কাজ হচ্ছে একটা এক্সিস্টিং ওয়েবসাইটের নতুন কোনো কন্টেন্ট আসছে কিনা, নতুন কোনো পেজ আসছে কিনা, সেটা সে খুঁজে বের করবে। বা একটা পেজের মধ্যে নতুন কোনো সেকশনে কোনো টেক্সট আপডেট হয়েছে কিনা, সেটাও সে খুঁজে বের করবে। এটা হচ্ছে গুগলের বোটের কাজ। শুধু গুগলের বোট না, এদিকে মনে করেন যে যত সার্চ ইঞ্জিন আছে, ইয়াহু, ইন্ডেক্স, বিং, সবার বোট আছে। এদিকে এআই যারা আছে, চ্যাট জিপিটি, জেমিনি টেমিনি দিয়ে সবারই বোট আছে। তাদের কাজই হচ্ছে ওই সারাদিন রাত যখন পারে খুঁজে খুঁজে বের করে যে নতুন নতুন ওয়েবসাইট আসছে কিনা। সে নতুন নতুন ওয়েবসাইট যারারই বোট আছে, তাদের কাজই হচ্ছে ওই সারাদিন রাত যখন পারে খুঁজে খুঁজে বের করে যে নতুন নতুন ওয়েবসাইট আসছে কিনা। সে নতুন নতুন ওয়েবসাইট যা আসছে কিনা, এই যে খুঁজে খুঁজে বের করে, এটা হচ্ছে যে মাকড়সার মতো আর কি। দেখবেন যে কি বলে, হেঁটে হেঁটে বেড়ায় আর কি, বটের যদি সার্চ দেন গুগল বোট বা বিং বোট, দেখবেন এরকম মাকড়সার মতো ওরা হচ্ছে কি করে, সবকিছু ক্রলিং করে বেড়ায়। তো এটাকে বলা হচ্ছে ক্রলিং, অর্থাৎ একটা ওয়েবসাইটে কি আপডেট হয়েছে না হয়েছে, কোথায় কোন ওয়েবসাইট তৈরি হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সব কিছু সে খুঁজে খুঁজে বের করে বেড়ায়। খুঁজে বের করার পরে কি হয়? যেটা হয় সেটা হচ্ছে ইন্ডেক্সিং হয়। যে নতুন একটা ওয়েবসাইট
চলে আসছে, সে খুঁজে খুঁজে বের করলো, করার পরে দেখলো যে একটা ওয়েবসাইট চলে আসছে। তখন কি করবে, এই ওয়েবসাইটের যে পেজ আছে, যে কন্টেন্ট আছে, যে ভিডিও টিডিও যা আছে, টেক্সট এগুলো হচ্ছে গুগলের সার্ভারে ইন্ডেক্স করে নেবে। সার্ভারে এটা ডাটাবেজে সাদা গুগলের বোর্ড বা সার্চ ইঞ্জিনে বোর্ড হচ্ছে এটা ক্রল করে, তারপরে কি করে তাদের ডাটাবেজে সাজায় রাখে, সেটা হচ্ছে ইন্ডেক্সিং। আর যেটা হচ্ছে বারবার গুগলের কথাই বলতে পারি। সো গুগল, যেহেতু সব থেকে বেশি গুগল ব্যবহার হয় বা গুগল নিয়ে আমরা কাজ করি, গুগলের যদি জন্য কাজ করলে আসলে অন্য সার্চ ইঞ্জিনগুলোর জন্য কাজ করা হয়ে যায়। সো যখন গুগলের কথা বলবো তখন ধরে নিতে হবে যে যত সার্চ ইঞ্জিন আছে দুনিয়ায় সেগুলোর কথাই বলতেছি। ওকে, সো এরপর বিষয় হচ্ছে ব্যাকলিংস। ব্যাকলিংস হচ্ছে অফ পেজ এসিওর বিষয়, অন পেজ আর অফ পেজ। সো অফ পেজ এসিও হচ্ছে ওয়েবসাইটে বাইরে যে কাজ করা হয় সেটা হচ্ছে ব্যাকলিংস। অর্থাৎ এখানে দেখেন যে স্কিলস স্পাই একাডেমির ওয়েবসাইট skillspy.com, এখানে আপনাদের বোঝার জন্য একটা রেফারেন্স দিছি আমি, সেটা হচ্ছে google.com এর একটা ইউআরএল, তাই না? এটা হচ্ছে ইউআরএল। আবার এইখানে .com পর্যন্ত যদি ধরি, developers.google.com, এটা হচ্ছে একটা সাবডোমেইন। আর এখানে দেখ, আবার এইখানে .com পর্যন্ত যদি ধরি, developers.google.com, এটা হচ্ছে একটা সাবডোমেইন। আর এখানে দেখেন যে এটার বলা হচ্ছে ডিরেক্টরি, এই যে একটা ডিরেক্টরি, এই যে একটা ডিরেক্টরি, সো ফোল্ডার আর কি। সো এটার মধ্যে এই ফোল্ডারগুলোর মধ্যে এগুলো আছে। সো এইটা সব মিলে হয়েছে একটা ইউআরএল। এখন দেখেন এই ইউআরএলটা কোথায় দিছি, বা এখানেও যদি দেখি, এখানে দেখেন যে ইউটিউবের একটা ইউআরএল অ্যাড করছি, তাই না? সো এইটা হচ্ছে skillspy.com, এখানে আমি অ্যাড করছি দুইটা লিঙ্ক, একটা হচ্ছে যে গুগলের, একটা হচ্ছে ইউটিউবের। সো এই যে google.com বা youtube.com, তাদের জন্য এখানে দুইটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট হয়েছে। একটু বোঝার চেষ্টা করেন যে skillspy.com এর মধ্যে আমি কি করছি, রেফারেন্স হিসাবে দুইটা ওয়েবসাইটের ইউআরএল অ্যাড করছি বা লিঙ্ক করছি। সো এই দুইটা ওয়েবসাইট কমের জন্য এই দুইটা হচ্ছে ব্যাকলিঙ্ক। আর আমার যে ওয়েবসাইট skillspy.com, এটার জন্য এই দুইটা ইউআরএল হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। এক্সটার্নাল লিঙ্ক, আশা করি আপনাদের মনে থাকবে। সো এগুলো কিন্তু এসইও টার্মস। সো এগুলো হচ্ছে এক্সটার্নাল লিঙ্কস। এখন এখানে যদি আমি skillspy.com এই যে দিয়ে রাখছি, এটা কিন্তু লিঙ্ক হয় নাই। এটা যদি আমি লিঙ্ক করি, এই যে এখানে যদি আমি লিঙ্ক করি, এখানে যদি লিঙ্ক করি, লিঙ্ক করার সময় অবশ্যই https দিই, মানে ফুল ইউআরএল আর কি। এটা হোম পেজের ইউআরএল দিলাম, তখন এটাও কিন্তু লিঙ্ক হয়ে গেল, তাই না? এই যে https সহ। এখন এটা হচ্ছে skillspy.com ওয়েবসাইট, পেজটা হচ্ছে যে লোকাল এসইওর পেজ, লোকাল এসইও কোর্সের পেজ। এটার মধ্যে চলে আসছে যে skillspy। এখন এটা হচ্ছে skillspy.com ওয়েবসাইট, পেজটা হচ্ছে যে লোকাল এসইওর পেজ, লোকাল এসইও কোর্সের পেজ। এটার মধ্যে চলে আসছে যে skillspy.com। সো এই যে skillspy.com এর একটা লিঙ্ক এই ওয়েবসাইটেরই আর একটা পেজের মধ্যে দিয়ে দিলাম। সো এইটা হয়ে গেল ইন্টারনাল লিঙ্ক, মানে নিজেই নিজের ওয়েবসাইটে আরেকটা ইউআরএলকে এখানে অ্যাড করলাম। সো এখানে দেখেন আমরা তিনটা বিষয় জানলাম। একটা হচ্ছে যে ব্যাকলিঙ্ক, আমার ওয়েবসাইটের মাধ্যমে অন্য ওয়েবসাইটের লিঙ্ক যখন থাকবে সেটা হচ্ছে তাদের জন্য ব্যাকলিঙ্ক। এখন অন্য মানুষের ওয়েবসাইটের মধ্যে যদি আমার ওয়েবসাইটের লিঙ্ক থাকে, সেটা হবে আমার জন্য ব্যাকলিঙ্ক। সো ব্যাকলিঙ্ক। আবার এই যে দুইটা লিঙ্ক অ্যাড করলাম গুগলের আর ইউটিউবের, তাদের জন্য এই দুইটা ব্যাকলিঙ্ক, আমার জন্য এটা আবার এক্সটার্নাল লিঙ্ক। আমার নিজের ওয়েবসাইটেই যখন আমি নিজের আরেকটা পেজ লিঙ্ক করব, সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। সো আসলে ইউআরএল স্পেস বাদে, কিন্তু আবার বলতেছি স্পেস বাদে, এখানে স্পেস হবে না। এই 4 ধরনের ইউআরএল যেটাই ভিজিট করেন, আপনাকে একটা ইউআরএলে যেতে হবে এবং একটা ইউআরএল হবে আপনার ওয়েবসাইটে, যেখান থেকে ভিজিট করুক যে কোনো একটা আসবে। সেটা হচ্ছে https www সহ বা বাদে যে কোনো একটা ফিক্স করতে হবে। এটা বলা হচ্ছে প্রিফার্ড ডোমেন। সো এটা ভুলে গেছিলাম আগে আর কি, এটা আপনাদেরকে এনশিওর করতে হবে। ওকে, সো আশা করি বুঝতে পারছেন যে ব্যাক লিঙ্কস কি। এখন কথা হচ্ছে আবার আসছে অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সট কি জিনিস? এই যে ব্যাকলিঙ্ক করলাম আমার ওয়েবসাইটের জন্য বা আরেকজনের ওয়েবসাইটের জন্য,
এখানে দেখেন ইউটিউবের জন্য আমি একটা ব্যাকলিঙ্ক করলাম বা রেফারেন্স দিলাম, এটা হচ্ছে ইউটিউবের ইউআরএল। আর এই যে টেক্সট, এই যে এতটুকু টেক্সট আমি কি করছি, সিলেক্ট করছি, করে এখানে ইন্টারনাল লিঙ্ক করছি। এখানে কিন্তু লিঙ্ক দেখা যাচ্ছে না, শুধু টেক্সট দেখা যাচ্ছে, তাই না? এখানে লিঙ্ক দেখা যাচ্ছে না, এটা হচ্ছে টেক্সট দেখা যাচ্ছে শুধু। সো এটার মধ্যে এখানে কিন্তু লিঙ্ক দেখা যাচ্ছে না, শুধু টেক্সট দেখা যাচ্ছে, তাই না? এখানে লিঙ্ক দেখা যাচ্ছে না, এটা হচ্ছে টেক্সট দেখা যাচ্ছে শুধু। সো এটার মধ্যে লিঙ্ক আছে। সো যে লিঙ্কের মধ্যে, আমি কিন্তু সহজ করে বোঝাচ্ছি আর কি, যেই টেক্সটের মধ্যে, যেই টেক্সটের যে অংশের মধ্যে বা যে অতটুকুর মধ্যে আপনার লিঙ্ক থাকবে, ওই অংশটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। হ্যাঁ, সো এখানে দেখেন হাউ টু ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইজিলি বাংলা টিউটোরিয়াল। সো পুরোটাই এখানে অ্যাঙ্কর টেক্সট, এটার মধ্যে দেখেন লিঙ্ক আছে। সো যে অংশটা আমরা ব্লক করতেছি এবং তার মধ্যে আমি মনে করেন কিওয়ার্ড রিসার্চ আমি ব্লক করলাম এবং এইখানে আমি একটা কিওয়ার্ড রিসার্চ রিলেটেড ঢুকাইলাম, লিঙ্ক অ্যাড করলাম এখান থেকে। যদি এক্সাম্পল দিই, আমার কাছে মনে করেন এরকম ইউআরএল নেই, তারপরে এক্সাম্পল দিয়ে দেয়। মনে করেন আমার একটা আছে, একটা পেজ আছে, সেখানে কন্টেন্ট আছে কিওয়ার্ড রিসার্চের। সো কন্টেন্ট আছে কিওয়ার্ড রিসার্চের। সো এরকম কিওয়ার্ড রিসার্চ। সো এখানে আমি কিওয়ার্ড রিসার্চটা ব্লক করলাম, সিলেক্ট করলাম এবং এখানে আমি একটা আমার ওয়েবসাইটে মনে করেন ইউআরএল আছে কিওয়ার্ড রিসার্চের উপরে, সেটা এখানে অ্যাড করে দিলাম। তাহলে এটা হলো ইন্টারনাল লিঙ্ক। এইটা অ্যাঙ্কর টেক্সট, ইন্টারনাল লিঙ্ক বা এক্সটার্নাল লিঙ্ক যে কোনো লিঙ্কের জন্য হতে পারে। অর্থাৎ যে টেক্সট কিছু কয়েকটা শব্দ হতে পারে বা 2-3টা শব্দ হতে পারে বা অনেক বড় ফ্রেজ হতে পারে, যেটার মধ্যে লিঙ্ক অ্যাড করা যায়, সেই টেক্সটটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। আশা করছি বুঝতে পারছেন। ওকে, সো এরপর আসছে টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগ এখানে একটু উল্টাপাল্টা থাকতে পারে, বিষয় না। টাইটেল ট্যাগ বা মেটা টাইটেল, যে কোনো পেজ যখন ভিজিট করবেন, এই যে দেখেন মাউসের কার্সার যখন একদম উপরে রাখবেন, তখন দেখবেন একটা টাইটেল শো করে। অথবা আপনার যে রেজাল্টগুলো আসতেছে, এই যে রেজাল্টে যে টাইটেল দেখায়, এটাকে বলা হচ্ছে টাইটেল ট্যাগ। একই সাথে দেখাই দিই। এবং নিচে যেটা শো করে, এটা হচ্ছে ডেসক্রিপশনস ট্যাগ। সো একটা পেজের, এটাকে বলা হচ্ছে মেটা টাইটেল বা টাইটেল ট্যাগ, এটাকে বলা হচ্ছে মেটা ডেসক্রিপশনস। সো একটা ওয়েবসাইটের মেটা টাইটেল কী আছে, মেটা ডেসক্রিপশন কী আছে, এটা অনেকভাবে চেক করা যায়। যদি একটু কঠিনভাবে দেখাই প্রথমে, সেটা হচ্ছে যে ওয়েবসাইটের ভিউ পেজ সোর্সে যাবেন, তারপর খুঁজে খুঁজে বের করবেন। হেডিংয়ের মধ্যে আছে যে এই দেখেন টাইটেল, এটা হচ্ছে যে ওয়েবসাইটের টাইটেল ট্যাগ। এটা হচ্ছে দেখেন মেটা নেম ডেসক্রিপশন কন্টেন্ট, এই যে এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন ট্যাগস। এটা হচ্ছে কঠিনভাবে দেখালাম। যদি সহজভাবে দেখাতে চাই তাহলে হচ্ছে একটা এক্সটেনশন আছে, আশা করি যে আপনারা এক্সটেনশন ডাউনলোড করতে পারেন। এক্সটেনশনের নাম হচ্ছে যে ডিটেইলড, হ্যাঁ, ডিটেইলড এসইও। সো যে এটা ক্রমে দেখেন যে এরকম কালার, একটা এক্সটেনশন আছে, আশা করি যে আপনারা এক্সটেনশন ডাউনলোড করতে পারেন। এক্সটেনশনের নাম হচ্ছে যে ডিটেইলড, হ্যাঁ, ডিটেইলড এসইও। সো যে এটা ক্রমে দেখেন যে এরকম কালার, ক্রমে ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে যে কোনো পেজে যাওয়ার পরে যদি এখানে ক্লিক করেন, এটা দেখাবে যে এটার মেটা টাইটেল কী আছে, মেটা ডেসক্রিপশন কী আছে। সো এটা হচ্ছে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, এইগুলো হচ্ছে গুগলের র্যাঙ্কিংয়ের জন্য ফ্যাক্টর আর কি, ইম্পর্টেন্ট। ওকে, সো হেডার ট্যাগস বা হেডিং ট্যাগস, এগুলো তো বুঝতে থাকবেন। হেডিংগুলো হচ্ছে যে যখন আপনারা যখন করছেন, মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখি করছেন, তখনও কিন্তু হেডিংগুলো ছিল। বা ওই যে ছোটোবেলায় যখন বা বড়োবেলায় পরীক্ষা দেওয়ার সময় দেখেন যে আমরা যখন একটা প্রশ্নের উত্তর দিছি, তখন কিন্তু হেডিং রাখছি, সাব হেডিং রাখছি পয়েন্ট আকারে। সো এগুলাই মূলত। সো একটা ওয়েবসাইটে সবচেয়ে বড় যে হেডিংটা, সেটা বলা হচ্ছে H1। H1 হেডিং দরকার হলে আপনারা H6 পর্যন্ত ইউজ করতে পারেন, সমস্যা নেই। টোটাল H6 পর্যন্ত ইউজ করা যায়। এগুলো হচ্ছে হেডিং। একটা কন্টেন্ট বা একটা আর্টিকেল যখন আপনি প্রেজেন্ট করবেন, তখন যদি একটানা লিখে যান, তাহলে তো এটা হলো না। তখন ভেঙে ভেঙে হেডিং, সাব হেডিংয়ের আন্ডারে করবেন, তখন জিনিসটা সুন্দর হবে এবং গুগলের কাছেও ভালো লাগবে, মানুষের কাছেও ভালো লাগবে আর কি। সো একটা ওয়েবসাইটে যেটা হচ্ছে যে হেডিং ট্যাগ, H1 ট্যাগ একটাই রাখবেন। এবং এই H1 ট্যাগকে টাইটেলও বলা হয়। টাইটেল ট্যাগ আর টাইটেল কিন্তু এক জিনিস না। টাইটেল ট্যাগ হচ্ছে মেটা টাইটেল, যেটা আপনাদের দেখালাম। আর
হেডার ট্যাগ বা H1টা হচ্ছে টাইটেল। সো একটা ওয়েবসাইটে টাইটেল বা H1 একটাই হবে এবং এটা দেখা যাচ্ছে সবার উপরে থাকবে। যেহেতু সে সবথেকে বড়, H1 সবথেকে বড়, ফন্ট সাইজও বড়, এটা সবার উপরে থাকবে। সো আপনি H1 দিয়ে একটা কিছু লিখলেন, তারপর দেখা যাচ্ছে যেটা লিখলেন সেটা দেবেন H2, তারপর যেটা দেবেন সেটা দেবেন H3, এর আন্ডারে যদি কোনো কিছু থাকে যেমন এগুলো হবে H4, আবার দেখা যাচ্ছে এখানে H3 হতে, তারপর যেটা দেবেন সেটা দেবেন H3, এর আন্ডারে যদি কোনো কিছু থাকে যেমন এগুলো হবে H4, আবার দেখা যাচ্ছে এখানে H3 হতে পারে। সো এগুলো হচ্ছে হেডিং, এবং হেডিংগুলো আপনারা চেষ্টা করবেন যে আহ, এই ইয়েটা কি বলে মেনটেন করার আর কি, অর্ডারটা, অর্থাৎ H1 আগে, তারপর H2, H2-র মধ্যে H3 থাকতে পারে অনেকগুলা, তারপরে দেখা যাচ্ছে যে H2 আবার থাকতে পারে, তার মধ্যে আবার অনেকগুলো H3 থাকতে পারে, H3-র আন্ডারে যদি কোনো কিছু দরকার হয় H4 দিবেন। সো একটা ওয়েবসাইটের হেডিংগুলো কি কি আছে, এই যে এটা দিয়ে খুব সহজে দেখে ফেলতে পারবেন। এই যে যদি এখানে হেডিংসে ক্লিক করেন দেখা যাবে যে ফার্স্টে H1 আছে, তারপর একটা H2 আছে, তারপরে এই H1 দুইটা কেন, সেটা লগ ইন থাকার কারণে হতে পারে। H1 তো একটাই থাকবে আমার ওয়েবসাইটে, যদি এসইও ঠিক না থাকে তাহলে কিছু হলো। আমরা দেখি একটু ইনকগনিটোতে দেখি। এখানে তো ইনকগনিটোতে তো আবার ইয়ে শো করবে না, দেখা যায়। হ্যাঁ, ভিউ পেজ সোর্স, কন্ট্রোল এফ, H1, হ্যাঁ H1 11টা কেন, এটা হচ্ছে কোড টোডের ক্ষেত্রে দেখাচ্ছে H1 অনেকগুলা, H1 ট্যাগ তো আসলে একটাই থাকবে। যাই হোক, হেডিং মানে একটা থাকবে, আমার ওয়েবসাইটে একটাই থাকার কথা, যদি বেশি থাকে আমি ঠিক করে নিব না। সো হেডিংসগুলো আশা করি বুঝতে পারছেন। অল্টার টেক্সট বা এটা হচ্ছে ইমেজ অল্টার টেক্সট বা অল্টারনেটিভ টেক্সট। সো এখানে হচ্ছে একটা বিষয় আছে, যেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যে ইমেজগুলো থাকবে, এই ইমেজগুলোর একটা অপশন থাকবে অল্টারনেটিভ টেক্সট দেওয়ার। সো ইনস্পেক্টর যদি যায় দেখবেন এখানে ইমেজ অল্টার টেক্সট আছে আছে কিভাবে দিতে হয় সেটা তো প্র্যাকটিক্যালি যাই আমরা দেখাবো, আবার মিসও করতে পারি বলা যায় না। এখানে এই যে ইমেজ অল্টার টেক্সট, এই যে ALT অল্টার টেক্সট, হ্যাঁ কোন ইমেজটা দেখাচ্ছিলাম, এই যে এই ইমেজটা। সো এই ইমেজটা দিয়ে কি বোঝাচ্ছে, হ্যাঁ সেটা হচ্ছে অল্টার টেক্সট। অনেক সময় যে ইমেজগুলো লোড হতে দেরি হয় বা লোড হয় না, তখন দেখবেন যে এখানে ইমেজটা কি বোঝাচ্ছে, কার ইমেজ, কিসের ইমেজ, সেটা ডেসক্রাইব করে। এবং এটা সার্চ ইঞ্জিনের জন্য ভালো, যে সার্চ ইঞ্জিন যখন ওয়েবসাইট ক্রল করবে তখন এইটা একটা ইমেজ, সে আসলে কিসের ইমেজ ভিউজুয়ালি সেটা দেখার চেষ্টা করবে না, ইমেজের ডেসক্রিপশন দেখে সে এটা কিসের ইমেজ সেটা বোঝার চেষ্টা করবে বা বুঝবে। সো আপনাদের মনে আছে কিনা জানি না, এক সময় দেখবেন যে কোদাল লিখে সার্চ দিলে জাফর ইকবাল স্যারের ছবি চলে আসতো। সো মানুষ এইভাবে এসিও করছিল আর কি, যে কোদালের কাহিনী হচ্ছে যে বলি কোর্সের মধ্যেও, সেটা হচ্ছে যে অনশিক্ষিত মানুষ এইভাবে এসিও করছিল আর কি, যে কোদালের কাহিনী হচ্ছে যে বলি কোর্সের মধ্যেও, সেটা হচ্ছে যে 1971 সালে যুদ্ধের সময় নাকি জাফর ইকবাল স্যার উনি গর্ত খুঁড়ে কোদাল দিয়ে সেই গর্তের মধ্যে লুকায় থাকতো, যার কারণে মানুষ দুষ্টামি করে এটা করছিল আর কি, যে কোদাল লিখে সার্চ দিলে জাফর ইকবাল স্যারের ছবি আসে। সো এটা মূলত ইমেজ এসইওর কারণে আসে, যেটা হচ্ছে যে ইমেজ অল্টার ট্যাগ তার মধ্যে একটা অন্যতম। সো গুগলের এটা মনে করেন একটা লিমিটেশন হতে পারে, বা ওরা ইচ্ছা করে এটা করে না, যে ভিজুয়ালি ইমেজ কি রিপ্রেজেন্ট করতেছে সেটা ওরা হয়তো দেখে না, যার কারণে অল্টারনেটিভ টেক্সটটা ওই ইমেজটাকে ডিসক্রাইব করে। সো আশা করি বুঝতে পারছেন। ইন্টারনাল লিঙ্ক নিয়ে কথা বলছি, এখন আসি ক্যানোনিক্যাল ট্যাগ। ক্যানোনিক্যাল ট্যাগ বা ক্যানোনিক্যাল ইউআরএল, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আমি যদি একটা ওয়েবসাইটে যাই, বাটার ওয়েবসাইটে যাই, দেখি কি অবস্থা, bata.com। এখন এইখানে যদি একটা জুতা চয়েস করি, মনে করেন এটা স্যান্ডেল, এটা আমি কিনবো, হ্যাঁ মানে এটা ওদের বোঝাচ্ছে। এখন দেখেন এটা হচ্ছে bata.com, এটা ডোমেইন, এটা হচ্ছে ওদের ওয়েবসাইট, এইটা হচ্ছে একটা ইউআরএল। এখন আরো একটা বিষয় আছে, অনেকগুলো বিষয় আছে এখানে বুঝেন। এটা হচ্ছে একটা ওয়েবসাইট, হ্যাঁ এরপরে আবার দেখেন ভেরিয়েশন চলে আসছে, ওয়েবসাইট বললাম কেন, সরি, এটা হচ্ছে একটা ইউআরএল, এটা হচ্ছে মেইন ইউআরএল, এটার সাথে দেখেন কোশ্চেন মার্ক দিয়ে এখানে চলে আসছে ভ্যারিয়েন্ট।
আবার এটা শপিফাই সিএমএস দিয়ে করা। আবার এখানে শপিফাই সিএমএস এর প্রত্যেকটা ইসে দেখবেন যে 2টা করে ইউআরএল হয়। যদি আমি ঠিক থাকি এটুকু বাদ দিয়ে দিলে ইউআরএলটা লোড হবে আশা করতেছি। বোঝার চেষ্টা করেন যে এই একটা স্যান্ডেল এইখানে আসছে, দেখেন এখানে একটা ইউআরএল আসছে, একটা স্যান্ডেল এইখানে আসছে, দেখেন এখানে একটা ইউআরএল আসছে bata.com/collection/casual shoes/products, তারপর আসছে সিলাগ, একটু করে বলো সিলাগ, এরপর আসছে ভেরিয়েন্ট। এখানে সার্চ এখানে ইউআরএল কি দিছি দেখেন যে bata.com/products/url সিলাগ। দুইটা কিন্তু দুই ইউআরএল, প্রোডাক্ট কিন্তু সেম। এখন গুগলের যে ক্রলার আছে বট যিনি, উনি কি করলো, ভিজিট করলো এই ইউআরএলটাও ভিজিট করলো। ভিজিট করার পরে দেখলো যে 2টা ইউআরএলে সেম জিনিস দেয়া। এখন কিন্তু একটা ক্যাসাল লেগে যাবে, সেটা হচ্ছে এই ইউআরএল 2টা ইউআরএলে সেম জিনিস দেয়া, এটারে গুগলের ক্রল ধরবে যে এটা ডুপ্লিকেট কন্টেন্ট। ডুপ্লিকেট কন্টেন্ট 2 পেজে এক জিনিস দিয়ে রাখছে, সো কোনোটাই র্যাঙ্ক করবে না। এটা হচ্ছে ইন্টারনাল ডুপ্লিকেট। র্যাঙ্ক করবে না বললে পাপ হবে, র্যাঙ্ক করবে না, এটা হচ্ছে ইন্টারনাল ডুপ্লিকেট। র্যাঙ্ক করবে না বললে পাপ হবে, র্যাঙ্ক করতেও পারে, মানে র্যাঙ্ক করা উচিত না, অনেক সময় করতে পারে। করার পরে দেখা যাচ্ছে কিছুদিন নাও থাকতে পারে, এরপর দেখা যাচ্ছে একটা ডি ইন্ডেক্স করে দিবে বা গুগল নিজের মতো করে একটা কিছু ধরে নিবে। কি ধরে নেবে সেটা পরে বলতেছি। আচ্ছা, এখন এটা এটা কি হয়েছে যে শপিফাই ওয়েবসাইটের একটা ইয়া বলা যায়, কি বলে, ফিচার। এটা ফিক্স করা যায় যে একটা প্রোডাক্টের একটা ইউআরএল লোড হবে, সেটা হচ্ছে যে এই যে প্রোডাক্ট বেস বা কালেকশন বেস। হ্যাঁ, সো এটা ফিক্স করা যায় প্রথমত। দ্বিতীয় কথা, এটা ফিক্স মানে এমনভাবে করা যায় যে এটা এটা আসবেই না, এই অংশটুকু আসবেই না। অথবা আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে এই যে একটা ইউআরএল এখানে 4টা ভার্সন হয়ে গেছে, একটা ইউআরএল 4টা ভার্সন হয়ে গেছে, আরও ভার্সন হবে। এখান থেকে যদি আমি সাইজ সিলেক্ট করি আরও ভার্সন হবে, কালার থাকলে আরও ভার্সন হইতো। এগুলো ফিক্স করা যায়, যদিও ডেভেলপাররা ফিক্স করতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই করে না। এই দেখেন একই প্রোডাক্টের যখন আছে, সো এই প্রোডাক্টের ইউআরএলটার অনেকগুলো ভার্সন হতে পারে। ধরেন এখানে 4টা, হ্যাঁ এখানে 4টা, 8টা মতো ভার্সন হয়ে গেছে। এখন গুগল কি করবে, গুগল মনে মনে একটা ধরে নিবে যে এটা বেস ভার্সন, সে যে কোনোটা ধরতে পারে। সো গুগলকে এই সুযোগ দেওয়া যাবে না। এখানে কি করতে হবে, এখানকে গুগলকে বলে দিতে হবে যে এই যে এই যে গুগলকে বলে দিতে হবে যে এই ইউআরএলটা আমার বেস ইউআরএল। দেখেন ওরা ঠিকই বলে দিচ্ছে যে এইটা হচ্ছে আমার মেইন ইউআরএল। গুগলে যদি র্যাঙ্ক করতে হয় সে এই ইউআরএলটাকে র্যাঙ্ক করবে এবং অন্য যত ইউআরএল আছে সবগুলোকে সে ইগনোর করবে। সো এটা হচ্ছে একটা ফিক্সিং যে এই ডেভেলপারের ইয়ে করে না করে, এই ভার্সন টার্সনের এত কাহিনী না করে আপনি কি করলেন, আপনাকে বলছে আপনার এসিওর কাজ দিছে, আপনি এত ঝামেলা না করে আপনি কি করলেন যে ক্যানোনিক্যাল ইউআরএল বসাই দিলেন যে ওয়েবসাইটের ইউআরএল এইটা, ওয়েবসাইট মানে প্রোডাক্টের আর কি, প্রোডাক্টের মূল ইউআরএল এইটা। সো আপনি গুগলকে বলে দিচ্ছেন এটা হচ্ছে ক্যানোনিক্যাল ইউআরএল, যত ইউআরএল লোড হোক তোমার কাজ হচ্ছে এটাকে র্যাঙ্ক দেয়া, বা এটা হচ্ছে মেইন ইউআরএল। সো এটাকে বলা হচ্ছে ক্যানোনিক্যাল ইউআরএল। ওয়েবসাইটে যখন কাজ করবেন এখানে ক্যানোনিক্যাল ইউআরএল অ্যাড করার অপশন পাবেন, এটা প্র্যাকটিক্যাল করার সময় ইনশাল্লাহ আমরা দেখব। সো আশা করছি ক্যানোনিক্যাল ট্যাগ বা ইউআরএল কি সেটা বুঝতে পারছেন। সো এক্সএমএল সাইট ম্যাপটা বোঝার আগে একটু সাইট ম্যাপ বুঝি। যে সাইট ম্যাপ হচ্ছে কি, যে একটা ওয়েবসাইটের কোথায় কি পেজ আছে এটা আর কি। সো আগের ওয়েবসাইটগুলোতে দেখবেন সরি, পুরাতন অনেকগুলো ওয়েবসাইটে দেখবেন আগে এরকম ছিল যে এইচটিএমএল একটা সাইট ম্যাপ পেজ ছিল। সো যেখানে কোন পেজ আছে, কোন পেজের আন্ডারে কোন পেজ আছে এইটার একটা ম্যাপ থাকতো। যেমন খুব সহজে যদি বোঝায়, অনেক কিছু আছে। এখন আপনি কোন পথ দিয়ে ঢুকবেন, কোন পাশ দিয়ে বের হবেন, হ্যাঁ অনেক ফার্স্টে তো আপনি গুলাই ফেলবেন বা অনেক কিছু বাদ পড়তে পারে। সো ঢোকার সময় দেখবেন যে একটা ম্যাপ দিয়ে রাখছে যে এই চিড়িয়াখানায় ঢোকার সময় কোথায় কি আছে, কোন সাইডে কার খাঁচা আছে, কোথায় বাঘ আছে, কোথায় সিংহ, হাতি। সো এটা হচ্ছে একটা ম্যাপ অফলাইনের ক্ষেত্রে। তো ওয়েবসাইটের ক্ষেত্রেও সেম, যে সাইট ম্যাপটা এরকম কাজ করে যে কোন পেজ আছে, কোন পেজের আন্ডারে কোন বিষয় আছে, এগুলো সাইট ম্যাপে দিয়ে একটা সুন্দর একটা ম্যাপ বানায় রাখা হয় পেজে আর কি।
আর এক্সএমএল সাইট ম্যাপ হচ্ছে এক্সএমএল হচ্ছে কোডিং আর কি। সো কোডিং এর মাধ্যমে সাইট ম্যাপ বানায়ে রাখা হয় এবং যেটা গুগল বা অন্য সার্চ ইঞ্জিনকে নির্দেশ করে যে এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কতগুলো পেজ আছে, হ্যাঁ, কোথায় কি পেজ আছে, সেই পেজগুলো একটা লিস্ট থাকে। সো এটা থাকে হচ্ছে এইচটিএমএল কোডিং এর মাধ্যমে। সো প্র্যাকটিক্যালি যদি আমি এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কতগুলো পেজ আছে, হ্যাঁ, কোথায় কি পেজ আছে, সেই পেজগুলো একটা লিস্ট থাকে। সো এটা থাকে হচ্ছে এইচটিএমএল কোডিং এর মাধ্যমে। সো প্র্যাকটিক্যালি যদি আমরা একটা দেখি, সো একটা ওয়েবসাইট, নর্মালি এরকমই অ্যাড্রেস হয় sitemap.xml। সো এখানে যদি যাই, দেখেন এখানে যে এই ওয়েবসাইটের যে পেজগুলো আছে, হ্যাঁ, সেগুলোর এখানে লিস্ট আছে। সো এইখানে আবার অনেকগুলো সাইট ম্যাপ আছে। সো ফার্স্টে আছে সাইট ম্যাপের লিস্ট। সো এই সমস্ত ইউআরএলে গেলে আবার দেখবেন যে টোটাল যে লিঙ্কগুলো আছে সেগুলো এক্সএমএল কোডিং এর মাধ্যমে এখানে করতেছে, শো করতেছে। সো এটা হচ্ছে সাইট ম্যাপ এবং এক্সএমএল সাইট ম্যাপটা শুধুমাত্র যে সার্চ ইঞ্জিনগুলো আছে তাদের বোটের জন্য, তারা শুধুমাত্র যে সার্চ ইঞ্জিনগুলো আছে তাদের বোটের জন্য, তারা যখন ওয়েবসাইটটা ক্রল করে তখন আর কি কোথায় কোন পেজ আছে, কোনটার আন্ডারে কোন পেজ, হ্যাঁ, এইগুলো খুঁজে খুঁজে বের করে। বা এই যে সাইট ম্যাপে যে ইউআরএলগুলো থাকে নর্মালি, এগুলো গুগল বা সার্চ ইঞ্জিন যেন ইন্ডেক্স করে সেটা নির্দেশ করে আর কি। আর রোবট টেক্সট ফাইলকে যে একটা টেক্সট ফাইল যেটা হচ্ছে ওয়েবসাইটের রুট ফোল্ডারে আপলোড করে রাখা হয় এবং সেখানে এই একটা কোড আছে, দুই ধরনের কোড আছে, একটা হচ্ছে এলাও আর একটা হচ্ছে ডিসএলাও। সো এটার মাধ্যমে একটা ওয়েবসাইটে যখন যে বটের কথা বলছিলাম, গুগল বট বা ক্রলার, এরা যখন আসে, সো আসার পরে ফার্স্টে তারা ঢুকে যে রোবট টেক্সট ফাইলটাতে ঢুকে বা এটা চেক করে। সো এটা চেক করার পরে দেখে যে এখানে মেইনলি দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে এলাও আর একটা হচ্ছে ডিসএলাও। সো ডিফিডেন্সিয়াল জিনিস থাকতে পারে, যেমন লগ ইন পেজ আর কি। সো লগ ইন পেজ যদি গুগল ইন্ডেক্স করে, অনেক সময় এটা হ্যাকাররা সফটওয়্যারের মাধ্যমে বা বটের মাধ্যমে হ্যাক করার চেষ্টা করতে পারে। সো এরকম আরও যত পেজ আছে, যেমন চেক আউট পেজ বা এইগুলো কী করা হয়, ডিসঅ্যালাউ করা হয় যে গুগল যেন ভিজিট না করে। আরেকটা হচ্ছে অ্যালাউ। এখন অ্যালাউটা দিলেও যা না দিলেও তাই, কারণ অ্যালাউ না দিলেও গুগল বট ওইটা কী করবে, ভিজিট করবে। আর শেষে দেয়া থাকে সাইট ম্যাপ, এক্সএমএল সাইট ম্যাপ। সো এটা মানে হচ্ছে যেগুলো ডিসঅ্যালাউ আছে এগুলো বট ভিজিট করবে না বা ইন্ডেক্স করবে না, এবং সাইট ম্যাপে যা আছে সবই ইন্ডেক্স করবে। এখন কথা হচ্ছে যদি রোবট টেক্সট ফাইলটা না থাকে তাহলে কি হবে? তাহলে যেটা হবে হচ্ছে যে ওয়েবসাইটে যত ইউআরএল আছে গুগল সবই ক্রল করবে বা বটগুলো সবই ক্রল করবে এবং সবই ইন্ডেক্স করবে, যদি ইন্ডেক্স করার মতো হয় আর কি। এখন এটা না থাকলে একটু ক্ষতি আছে রোবট টেক্সট ফাইল, সেটা হচ্ছে যে ওয়েবসাইটে ইন্ডেক্স করবে যদি ইন্ডেক্স করার মতো হয় আর কি। এখন এটা না থাকলে একটু ক্ষতি আছে রোবট টেক্সট ফাইল, সেটা হচ্ছে যে ওয়েবসাইটের অনেক পেজ থাকে। এখন প্রত্যেকটা ওয়েবসাইটের পিছনে গুগলের ক্রল করতে খরচ হয় বা সার্চ ইঞ্জিনে অনেক খরচ হয়। সো খরচগুলো গুগল এমনি এমনি করবে না। যদি আপনার ওয়েবসাইটের সব পেজ ভিজিট করলো এবং অনেক পেজ পেলো যেগুলোতে আসলে কোনো নাই, যেগুলো কোনো ভ্যালু নাই, হ্যাঁ, সো সবই যখন ইন্ডেক্স করবে তখন দেখবে যে ভ্যালুলেস পেজ আছে। সো আর প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য গুগলে দেখা যাচ্ছে একটা বাজেট থাকে যে এই পেজে এরকম ক্রল করবে, মাসে এতবার ক্রল করবে, এই পেজগুলো ক্রল করবে। তো যখন দেখা যায় যে গুগল ক্রল করতেছে, একসময় দেখা যাচ্ছে অদরকারি পেজটা স্ক্রল করবার বাজেট শেষ হয়ে গেলে দেখা যাচ্ছে আপনার দরকারি পেজ স্ক্রল করবে না। সো এই রোবট টেক্সট ফাইলটা আমরা ওয়েবসাইটে ক্রিয়েট করি যেন ঠিকঠাকভাবে আসলে যেগুলো ইন্ডেক্স করার দরকার সেগুলো গুগল ক্রল করে আর কি। পেজ স্পিড, এটা হচ্ছে কিনা মোবাইলে ঠিকঠাকভাবে লোড হচ্ছে কিনা সেটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি। একটা ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি হওয়া খুবই জরুরি, কারণ ম্যাক্সিমাম ভিজিটরই কী করে, ওয়েবসাইটগুলা মোবাইল দিয়ে ভিজিট করে। সো কোর ওয়েব ভাইটাল, যেটা হচ্ছে ওয়েবসাইটের লোডিং স্পিড রিলেটেড ইস্যু, যেটা আপনারা গুগলের টুলসে চেক করতে পারবেন। সো এই কোনো পেজের যদি লোডিং স্পিড নিয়ে ইস্যু থাকে এবং কোর ওয়েব ভাইটালস ফেল করে, ওই পেজগুলো কিন্তু গুগল ইন্ডেক্স করবে না। সো এগুলো গুগলের যে
গাইডলাইন আছে বা পেজ লোডিংয়ের স্পিডের যে ইস্যুগুলো আছে এগুলো ফিক্স করলে তখন লোড হবে। HTTPS যেটা বলছি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরড আর কি, যেটা SSL সার্টিফিকেট ইনস্টল করলে আপনি HTTPS পাবেন আপনার ওয়েবসাইটের ইউআরএল এর সাথে আর কি, যেটা আগে আলোচনা করছি। ডুপ্লিকেট কন্টেন্ট মানে হচ্ছে যে এমন না যে একই আর্টিকেল আপনি বা একই কন্টেন্ট দুইটা পেজে পাবলিশ করতেছেন, বিষয়টা এরকম না। অনেক ক্ষেত্রে আপনি এক পেজে আপনার ওয়েবসাইটের ইউআরএল এর সাথে আর কি, যেটা আগে আলোচনা করছি। ডুপ্লিকেট কন্টেন্ট মানে হচ্ছে যে এমন না যে একই আর্টিকেল আপনি বা একই কন্টেন্ট দুইটা পেজে পাবলিশ করতেছেন, বিষয়টা এরকম না। অনেক ক্ষেত্রে আপনি এক পেজেই পাবলিশ করছেন, যে আমরা যখন বাটার ওয়েবসাইটের উদাহরণ দিয়ে দেখালাম। সো এইগুলো ফিক্স না করলে কিন্তু অনেক সময় এটা ডুপ্লিকেট কন্টেন্ট হয়ে যায়। DAPA হচ্ছে ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি, যেটা হচ্ছে একটা টুলসের মেট্রিক্স, মজের একটা মেট্রিক্স ছিল। সো এটা একটা মেট্রিক্স দিয়েছিল যে একটা ওয়েবসাইটের পেজটা কত স্ট্রং বা ডোমেইনটা কত স্ট্রং। এটা এখন র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট কোনো কিছু না। এবং আরেকটা টুলস আছে Ahref, যাদের হচ্ছে যে এই অথরিটি মেট্রিক্স যেমন DR PR বলে, ডোমেইন রেটিং বা পেজ রেটিং। সো এগুলো আমরা দেখব। লিঙ্ক বিল্ডিং, যেটা হচ্ছে অফ পেজ এসইও বা ব্যাকলিঙ্কিং, যেটা নিয়ে মোটামুটি একটু আলোচনা করছি। গেস্ট পোস্টিং হচ্ছে যে লিঙ্ক বিল্ডিং এর একটা পার্ট অ্যাড করে দিবে, যেটাকে বলা হচ্ছে গেস্ট পোস্ট ব্যাকলিঙ্কিং আর কি। এটা কিন্তু মোটামুটি গ্রে হ্যাটের মধ্যেই পড়ে, অনেকে টাকা পয়সা দিয়ে হচ্ছে যে ইয়ে করে, এই গেস্ট পোস্ট করে, অর্থাৎ যখন গেস্ট পোস্ট করতে হবেন দেখবেন যে ওনারা টাকা চাবে আর কি। সো এটা হচ্ছে ব্যাকলিঙ্ক বা অফ পেজ এসইও এর একটা পার্ট। এরপর আছে ন্যাপ বা NAPE, নেম অ্যাড্রেস ফোন নাম্বার ইমেইল। খুবই সিম্পল একটা জিনিস, কিন্তু এসইওর ক্ষেত্রে বা লোকাল এসইওর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনার ওয়েবসাইটে যেখানে আপনি কন্ট্যাক্ট ইনফরমেশন দিবেন, সেটা হতে পারে হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ বা যে কোনো জায়গাতে, বা আপনি যখন ব্যাকলিঙ্ক করবেন বা আপনার ওয়েবসাইটের জন্য ন্যাপ সাইটেশন করবেন, তখন একটা জিনিস মাথায় রাখবেন যে অ্যাড্রেস লেখার ক্ষেত্রে এটা ফলো করবেন যে প্রথমে নেম, N ফর নেম, A ফর অ্যাড্রেস, P ফর ফোন নাম্বার। অর্থাৎ এই যে অর্ডার, এটা মেনটেন করবেন, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেইল। মাথায় রাখবেন যে অ্যাড্রেস লেখার ক্ষেত্রে এটা ফলো করবেন যে প্রথমে নেম, N ফর নেম, A ফর অ্যাড্রেস, P ফর ফোন নাম্বার। অর্থাৎ এই যে অর্ডার, এটা মেনটেন করবেন, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেইল। CTR হচ্ছে ক্লিক থ্রো রেট, অর্থাৎ আপনার ওয়েবসাইট মানুষ গুগলে একটা কিওয়ার্ড সার্চ দিচ্ছে, বা অ্যাডের ক্ষেত্রেও CTR প্রযোজ্য, যে একটা ডাটা একটা ওয়েবসাইটের একটা অ্যাড বা একটা রেজাল্ট দেখতেছে, দেখার পরে কতজন ক্লিক করতেছে, সেটা হচ্ছে CTR। অর্থাৎ 100 জনের সামনে যদি ওয়েবসাইটটা যায় এবং সেখান থেকে যদি 3 জন ক্লিক করে, তাহলে CTR হচ্ছে 3 বা 3%। বাউন্স রেট হচ্ছে কি, যে বাউন্স করতেছে কেমন, বাউন্স ওই যে ছোটবেলায় যখন টেনিস বল খেলতাম, ওটা কেনার আগে কি করতাম, মাটিতে ফেলায় ফেলায় টেস্ট করতাম যে কেমন বাউন্স করে, তাই না? সো বাউন্স রেট হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য খুবই খারাপ দিক। হ্যাঁ, যেমন এরকম যে আমি গুগলে মানুষ একটা কিছু সার্চ দিল, কোর্স ইন বাংলাদেশ, হ্যাঁ, এটা সার্চ দিল, সার্চ দেওয়ার পর কি হলো, ইন বাংলাদেশ, হ্যাঁ, এটা সার্চ দিল, সার্চ দেওয়ার পর কি হলো, যে এখানে যে ওয়েবসাইট আসলো, যে এটাই আসলো, আসার পরে এখানে ঢুকলো, ঢোকার পরে দেখলো যে না, ভালো লাগতেছে না, বের হয়ে আসলো। এটা হচ্ছে একটা বাউন্স, মানে বাউন্স রেট বলে, বাউন্স করা আর কি। সো 100 জনের ভিতরে কতজন মানুষ ওয়েবসাইটে ঢোকার পর পরই বের হয়ে চলে আসলো কোনো কিছু না পড়েই, সেটা হচ্ছে বাউন্স রেট। সো এই যে রেজাল্টটা আসলো, গুগলে সার্চ দিল, এখানে ঢুকলো, ঢোকার পর দেখা যাচ্ছে ওয়েবসাইট লোডই হচ্ছে না, তো বের হয়ে চলে আসি। আমরা এরকম হয় না, আসার পরে কি করি, যে আরেকটাই ঢুকি, কোনো কিছু সার্চ দিয়ে তখন দেখা যাচ্ছে এরকম হয়। সো এটা বলা হচ্ছে বাউন্স। এবং 100 জনের ভিতর কতজন ওয়েবসাইটে ঢুকে বের হয়ে আসলো ঢোকার সাথে সাথে, সেটা হচ্ছে বাউন্স রেট। সো এখন বাউন্স রেটের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডুয়েল টাইম, যেটা DWL টাইম, ডুয়েল টাইম বানান ভুল হতে পারে, আপনারা দেখে নিন, ডাবল এল। সো ডুয়েল টাইম হচ্ছে এবং কতক্ষণ থাকার পরে পেজটা কত সময় ধরে পড়লো, কত সময় দেখলো, দেখার পরে অন্য কোনো ইউআরএল গেল কিনা, হ্যাঁ, এরপরে আবার ব্যাক করে এই যে সার্চ ইঞ্জিনের রেজাল্টে চলে আসলো। সো যে টাইমটা স্পেন্ড করলো, এটা হচ্ছে ডুয়েল টাইম। এটা গুগল র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয়। কনভার্সন রেট মানে এটা ইসের ক্ষেত্রে, আপনি লিড জেনারেশন করতেছেন বা একটা প্রোডাক্ট সেল দিচ্ছেন, তখন
মানুষ ওয়েবসাইটে ঢুকতেছে, ঢোকার পরে কতজন মানুষ ঢুকতেছে এবং কতজন মানুষ এখান থেকে প্রোডাক্ট কিনতেছে, এটা হচ্ছে কনভার্সন রেট। অর্থাৎ আপনার ওয়েবসাইটে 100 জন ভিজিট করলো, করার পরে 2 জন 2টা প্রোডাক্ট অর্ডার দিল, তার মানে আপনার ওয়েবসাইটের কনভার্সন রেট হচ্ছে 2%। ইমপ্রেশন হচ্ছে কোনো কিছু, কোনো ওয়েবসাইট বা কোনো অ্যাড যখন আমরা দেখি কিন্তু ক্লিক করি না, এরকম যেখানে আসছি, এই যে এই ওয়েবসাইটগুলো আমরা এভাবে স্ক্রল করে দেখতেছি, হ্যাঁ, বা এটার উপর দিয়ে কোনো কিছু, কোনো ওয়েবসাইট বা কোনো অ্যাড যখন আমরা দেখি কিন্তু ক্লিক করি না, এরকম যেখানে আসছি, এই যে এই ওয়েবসাইটগুলো আমরা এভাবে স্ক্রল করে দেখতেছি, হ্যাঁ, বা এটার উপর দিয়ে মাউস নিয়ে চলে যাচ্ছি। সো এটা হচ্ছে ইমপ্রেশন, প্রত্যেকবার একটা করে ইমপ্রেশন হবে। সো যখন আমরা ওয়েবসাইটে ঢুকে পড়বো তখন আবার এটা ক্লিক হিসাবে কাউন্ট হবে। সো এটা হচ্ছে ইমপ্রেশন। ওকে, সো আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে সার্চ ইন্টেন্ট, অর্থাৎ মানুষ কিসের জন্য সার্চ দিচ্ছে। হ্যাঁ, যে কেউ যখন এসইও লিখে সার্চ দিবে, শুধু এসইও লিখে সার্চ দিবে, তখন কিন্তু ইন্টেন্ট ক্লিয়ার না যে সে এসইওর জন্য পড়ালেখা করার জন্য খুঁজতেছে, নাকি এসইও কোর্স করতে আসছে, নাকি এসইও সার্ভিস নিতে আসছে, এটার কিন্তু ইন্টেন্ট ক্লিয়ার না। সো এখন কেউ যদি লিখে যে এসইও কোর্স, তাহলে এটা ইন্টেন্ট হচ্ছে যে সে এটা বা কোর্স সম্পর্কে জানতে চাচ্ছে, বা কোর্স হচ্ছে সে কিনতে চাচ্ছে। আবার কেউ যদি লিখে যে হোয়াট ইজ এসইও, আচ্ছা, আগেরটা হচ্ছে ছিল বাইং ইন্টেন্ট, যে কোর্স কিনতে চাচ্ছে। আবার কেউ সার্চ দিল হোয়াট ইজ এসইও, এটা হচ্ছে সে জানতে চাচ্ছে এসইও সম্পর্কে। এটা হচ্ছে ইনফরমেটিভ ইন্টেন্ট। সো আমরা যখন কোনো টপিকে সার্চ দিই, সেটা সার্চ দেওয়ার উদ্দেশ্য কি, সেটাই মূলত ইন্টেন্ট বলে। যে আমরা অনেক ধরনের কিওয়ার্ড পাবো দেখবেন, সো ওই কিওয়ার্ডগুলো আমরা ইন্টেন্ট অনুযায়ী ভাগ করে ফেলবো, যে কোনটা হচ্ছে বাইং ইন্টেন্ট, কোনটা হচ্ছে ইনফরমেশনাল, হ্যাঁ, কোনটা হচ্ছে মানুষ, কোনটার মাধ্যমে মানুষ প্রোডাক্ট কিনতে চাচ্ছে, সো কোনটার মাধ্যমে সে প্রোডাক্ট সম্পর্কে জানতে চাচ্ছে, এই জিনিসগুলো আর কি কিওয়ার্ডের মধ্যে ভাগ আছে। বা একটা কিওয়ার্ড দেখে আমাদের বুঝতে হবে যে এই বিষয়ে সে কেন সার্চ দিচ্ছে, এই কিওয়ার্ড সার্চ দেওয়ার পিছনে উদ্দেশ্য কি, সেটা হচ্ছে বিষয় আছে যেগুলো আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। সো গুগলে র্যাঙ্ক করার জন্য আরও কিছু ফ্যাক্টরস আছে, সেই জিনিসগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। অনেক কিছু হয়তো আপনারা জানেন, বা আরও যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা কোর্সের ভিতরে কথা বলবো বা প্র্যাকটিক্যালি দেখব। আর এসইও করার জন্য আমি কিছু টুলস ইউজ করি, অনেক রকমের টুলস আছে, যেমন কিওয়ার্ড রিসার্চের জন্য এই স্টেপ বলে, বা এসিএম রাশ বা সেম রাশ, এই টুলসগুলো আমরা ব্যবহার করি। ফ্রিতেও অনেক টুলস পাবেন। টেকনিক্যাল এসইওর জন্য স্ক্রিমিং ফ্রগ ব্যবহার করি। ওভার সাজেস্ট হচ্ছে কিওয়ার্ড রিসার্চের টুল, এটা আগে দিই। কিওয়ার্ড সার্ভার, এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের টুল বা এক্সটেনশন, এটা দিয়ে ফ্রিতে হচ্ছে যে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। ডিটেইলড এসইও এক্সটেনশন যেটা দেখলাম, যে সহজে একটা ওয়েবসাইটে মেট্রিক্সগুলো দেখতে পারি। সহজে একটা ওয়েবসাইটে মেট্রিক্সগুলো দেখতে পারি। জিএমবি এভিহার, যেটা হচ্ছে লোকাল এসইওর ক্ষেত্রে আমাদের কাজে দিবে আর কি। সো এই টুলসগুলো আমি ইউজ করি, আপনারাও করতে পারেন, বা এই দু একটা টুলস ইউজ করলে অন্যান্য যত ধরনের টুলস আছে মার্কেটে সবগুলো ইউজ করতে পারবেন। সো এই ছিল ফান্ডামেন্টালস এসইওর ওভারভিউ, এসইওর সম্পর্কে